অলিদের বাড়িতে সদস্য বলতে ওরা দুজন, অলি আর ওর বাবা। মানি ছোটবেলায় মারা গেছে যখন অলির 5 বছর বয়স। তারপর থেকে বাবা মেয়ে মিলিয়ে ছোট্ট এই সংসারটাকে চালিয়ে যাচ্ছে। তবে আজ ব্যাপারটা একটু অন্যরকম। আজ ওদের বাড়িতে একজন নতুন লোক আসবে ঠিক হয়েছে, বাবার পুরনো বন্ধুর ছেলে। স্কুলে পড়ার সময় নাকি সেই অলকেশ কাকুর অলির বাবার বেস্ট ফ্রেন্ড ছিল। তবে নিউ জলপাইগুড়ি ছেড়ে কলকাতা চাকরি করতে আসার পর থেকেই যোগাযোগটা আস্তে আস্তে কমে গিয়েছিল, যেমন হয় আর কি। কিন্তু রাস্তার দূরত্ব বাড়লেও মনের টানটা কমেনি কখনো। তাই তো ছেলে চাকরি পাওয়ার কদিন পরে যখন অলির বাবাকে ফোন করে উনি বললেন শুভর এখানে কলকাতায় থাকার একটা ব্যবস্থা করে দিতে, তখনই অলির বাবা প্রায় লাফিয়ে 1 সেকেন্ডে উত্তর দিয়ে দিয়েছিল, ব্যবস্থা কি? আমার বাড়ি থাকতে আবার আলাদা করে ব্যবস্থা করতে হবে? কোনো কথার শুনবো না, তোর ছেলে এখানেই থাকবে। তবে সেই দিন ফোনের পাশে যদিও অলি নিজে দাঁড়িয়েছিল, কিন্তু ওর হ্যাঁ বা না কিছু বলার আগেই যে ওর বাবা এত বড় একটা কথা দিয়ে দিবে সেটা স্বপ্নেও ভাবেনি। আসলে এই শুভ বলে ছেলেটার সাথে দেখা হয়েছিল লাস্ট ওর যখন ক্লাস 11-এ। তখন শুভর মনে হয় ওর টেক ফার্স্ট ইয়ার হবে। রোগা পটকা, চশমা পরা, গম্ভীর মুখের একটা ছেলে, যে আবার উচ্চ মাধ্যমিকে ওদের ব্লকে ফার্স্ট হয়েছে বলে বিদ্যাসাগরের তকমাটা সগৌরবে নিজের গলায় অলরেডি ঝুলিয়ে রেখেছে। অলির তাকে দেখে ভক্তি শ্রদ্ধা এলেও বিশেষ কথা আসেনি। মানে এইরকম জ্ঞানীগুণী বিদ্যান্তের থেকে 10 হাত দূরে থাকতেও সেফ ফিল করে সব সময়। কারণ কাছে যাওয়া মানেই হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল নলেজ নিয়ে কিছু একটা প্রশ্ন উত্তর স্টার্ট করে দেবে। তবে সেই সময়ে খেয়াল করেছিল ছেলেটা স্টুডিয়াস তো বটেই, তবে হাসতেও ট্যাক্স লাগে। ওর বাবা অলকেশ কাকু মিলে সেই দিন কত ছোটবেলার মজার মজার কথা বলছিল, কিন্তু সেই ছেলে তো নিজের মনে নিজের সঙ্গে যেন সময় কাটাচ্ছে। হাসা তো দূরে থাক, নিজে থেকে মনে হয় দুটো শব্দও বলেনি একবারও। ওই যদি কেউ কোনো প্রশ্ন করেছিল যে কি খবর বাবা, পড়াশোনা কেমন চলছে, তোমার উচ্চ মাধ্যমিকে রেজাল্ট তো বাঁধিয়ে রাখার মতো, এরপর নতুন কলেজ কেমন লাগছে, সেই সব কটা প্রশ্নেরই আলতো হেসে 2 কথায় উত্তর দিচ্ছিল শুভ সেই দিন। হ্যাঁ, ভালোই। অলি তো প্রায় অবাক হয়ে যাচ্ছিল দেখেই ছেলেটাকে। সারাদিনে 2টো শব্দ নিয়ে কি করে একটা মানুষ কাজ চালায় কে জানে। মনে হয় নমস্কার করছিল সেদিনও ওই রাগ গরুরের ছানাটাকে। তবে সেই মুহূর্তে ভাবেনি যে 8 বছর বাদে সেই গম্ভীর 2টো শব্দের ছেলেই 24 ঘন্টার জন্য ওদের বাড়িতে এসে উঠবে। সবটা হয়েছে ওর বাবার জন্য। পৃথিবীর সব ডিসিশন অলিকে জিজ্ঞেস করে নাই, কিন্তু এই আসল কথাটাই ওকে পাত্তা না দিয়ে বলে ফেললো। কথাটা ভাবতে ভাবতেই মনটা আজ কিছুতেই যেন ঠিক ভালো হচ্ছে না। সন্ধ্যাবেলা ওই শুভর ফ্লাইটে এসে ল্যান্ড করবে দমদমে, তারপরই সোজা ওদের বাড়ি। তবে বিকেল হতেই অলি আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে ওর বাবাকে বলে উঠেছিল সোজাসুজি হঠাৎ, তুমি আর কাউকে পেলে না? একেবারে ওই ব্লক টপারকেই বাড়িতে এনে রাখতে হবে? 8 বছর আগে দেখেছিলাম, কি গম্ভীর পাবলিক একটা। ওকে যদি তোমার হেল্প করতেই হতো তাহলে কোনো ফ্ল্যাট ভাড়া করে দিতে পারতে। কলকাতা কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তখন এইটুকু টাকা তো নিজের থাকার জন্য এফোর্ড করতেই পারতো মিস্টার শুভ। কথাগুলো প্রায় এক নিঃশ্বাসে বলে গিয়েছিল। রাগে মুখটা হালকা লাল হয়ে গিয়েছিল এই মুহূর্তে ওর। তবে বাবা সেই মুখটাকে আর লাল না হতে দিয়ে উত্তর দিল, অলি, এভাবে বলিস না। দেখ, ছেলেটার 1 বছর আগে মা মারা গেছে। এই জায়গা থেকে অন্তত বোঝার চেষ্টা কর। একটা ফ্যামিলির মধ্যে থাকলে ওর ভালো লাগবে। আর অলোকেশ আমার কত পুরনো বন্ধু। আর যদি শুভর জায়গায় তুই কোনো কাজের কারণে জলপাইগুড়ি যেতিস তাহলে অলোকেশও কিন্তু তোকে কোনো ভাড়া বাড়িতে উঠতে দিত না, এটা আমি জানি। তাই আমিও এই একই কাজটা করেছি। আর 2 দিন যাক, একজনের থাকাটা ঠিক অভ্যাস হয়ে যাবে। লোকের বাড়িতে তো পেইং গেস্ট থাকে, ভাববি ওরকমই কিছু একটা হয়েছে। না, এরপর আর অলি কোনো
কথা বাড়াতে পারেনি। আসলে ওর বাবা জানে ঠিক কোন জায়গাটায় অলি সবসময় গলে জল হয়ে যায়। ইমোশনাল মেয়ে তো, অন্যের ইমোশনটাকেও বোঝার চেষ্টা করে সবসময়। আর এই মেয়ের ব্যাপারটা মনে করিয়ে দেয়াতে তো আরও কিছু বলা সম্ভব না। ওর জানেই সেটা যখন অন্য একজনেরও শেষ হয়ে গেছে, তখন সত্যি তাকে একা রাখাটা ঠিক না। তার থেকে যেমনই থাকুক ওদের সঙ্গেই থাকুক, এটাই ভালো। এইসব ভেবেই সেই দিন সন্ধ্যাবেলা বাড়ির দরজাটা খুলেছিল ও। বাবা নিজে গিয়েছিল এয়ারপোর্ট থেকে শুভকে রিসিভ করতে। তবে এই মুহূর্তে দরজা খুলে এক পলক ছেলেটাকে দেখতে ওরই বেশ অবাক হয়ে গিয়েছিল। হঠাৎ এই টোকা পটকা চেহারাটা হঠাৎ এত সুন্দর হয়ে গেল কি করে, যাকে বলে একেবারে জেন্টেলম্যান। না, মুখটার মধ্যে এখনো সেই সিরিয়াস স্টুডিয়াস ব্যাপারটা আছে। তবে সব মিলিয়ে এই নীল রঙের শার্টটার হাতা ফোল্ড করা হালকা দাড়িযুক্ত রিমলেস চশমাকে দেখতে বেশ ভালো। যাই হোক, কয়েক সেকেন্ডে এইসব ভেবেই উনি দরজা থেকে সরে দাঁড়িয়েছিল। তারপর সেই ছেলের জন্য কফি করে আনা, সিঙ্গারাটাকে প্লেটে সাজিয়ে দেওয়া, সবটাই করেছিল এক এক করে। আর অবশেষে বাবার কথায় ওকে ওর দোতলার ঘরটাও দেখিয়ে দিয়েছিল নিজে গিয়ে। তবে সেই মুহূর্তে হঠাৎ এই রিমলেস চশমা অল্প হেসে ওই 8 বছরের পুরনো নিস্তব্ধতা ভেঙে ওকে প্রথম জিজ্ঞেস করে উঠেছিল, তোমার ভালো নামটা কি যেন? আলিপ্রিয়া, বাবা বলছিল একবার। ওরই কথাটা শুনে এবার একটু হেসে বলল। হ্যাঁ, কিন্তু অলি বলে ডাকলেই হবে শুভময়? কথাটা শুনে শুভ এবার বেশ অবাকই হয়েছিল। তারপর 2 সেকেন্ড ভেবে বলেছিল, তোমার আমার ফুল নামটা মনে আছে? আমাদের দেখা তো আই গেস 8-9 বছর আগে হয়েছিল, কিন্তু তখনও আমরা। ওরই কথাটা কমপ্লিট করতে না দিয়ে বলে উঠেছিল, কথা বলিনি, আসলে আমি হিস্ট্রি স্টুডেন্ট, তাই নাম ইয়ার এইসব 1-2 বার শুনলেই মনে থেকে যায়। তার উপরে যে উচ্চ মাধ্যমিকে ব্লকে ফার্স্ট হয়েছিল, তার নামটা তো 8 বছর আগে একটু বেশি বেশি শুনছিলাম জলপাইগুড়ি গিয়ে। কথাটা শুনে শুভ এবার একটু ইতস্তত হয়ে বলেছিল আস্তে গলায়, না মানে এ আর এমন কি? যাই হোক, তোমার কোনো প্রবলেম নেই তো আমি এখানে থাকছি বলে? মানে বাবা আর কাকুর মধ্যে হঠাৎ কথা হলো, আমাকে কিছু না জিজ্ঞেস করে ওরা সবটা ফাইনাল করে দিল। ওরিও এবার নিজের ভদ্রতার লেভেলটাকে বাড়িয়ে উত্তর দিল এই মুহূর্তে, না না, অসুবিধা কিসের? আর কলকাতায় যখন একজনের চেনা বাড়ি আছেই, তখন অন্য কোথাও উঠবে কেন? যাই হোক, আই হোপ এখানে থাকতে তোমার কোনো প্রবলেম হবে না। আর কিছু দরকার হলে আমাদের নিশ্চয়ই জানাবে। এনিওয়েজ, রেস্ট নাও। কথাটা শেষ করে উনি আর দাঁড়ায়নি বেশিক্ষণ ওই ঘরে। আসলে এরপর আর ভদ্রতা করেও ঠিক কী কথা বলবে বুঝতে পারছিল না, তাই কথা শেষ হওয়ার আগে বেরিয়ে এসেছিল নিজে থেকে। এরপরের দিনটা শুরু হয়েছিল রোজের মতন, ঘটনাহীন ভাবেই। যদিও বাড়িতে একটা বাইরের লোক থাকলে একটু তো অদল বদল হয় নিজেদের নিয়মে। মানে এই যেমন অলি এমনি দিনে ঘুম থেকে 10টার আগে চোখ খোলে না, বিশেষ যেই এনজিওটাতে কাজ করতে যায় সেখানে 12টায় পৌঁছালেই যথেষ্ট। তাই হেলে দুলে সকালটা শুরু হয় ওর। কিন্তু কাল রাতে বাবা তো বন্ধু ছেলেকে দেখে কাইন্ড অফ গলেই গেছে মোমের মতন। তাই অলিকে একটা ছোট্ট রিকোয়েস্ট করেছিল রাতে ডিনারের পর, মা, কাল সকাল সকাল উঠে তুই একটু ছেলেটাকে লুচি তরকারি করে দিতে পারবি? মানে নতুন এসেছে তো, প্রথম দিনেই তো আর শুকনো পাউরুটি বাটার খেতে দেওয়া যায় না ব্রেকফাস্ট, তাই তুই যদি একটু করে দিতিস। কথাটা শুনে অলি হঠাৎ করে বিষমই খেয়ে গিয়েছিল। কে এমন পিএম নরেন্দ্র মোদী এসেছেন যে সকাল সকাল উঠে ওকে রান্নাঘরে গিয়ে লুচি ভাজতে হবে? তাই মুখটাকে বাংলার 5 করে উত্তর দিয়েছিল, বাবা, নতুন থেকে পুরনো হলে তো সেই শুকনো পাউরুটি আর বাটারি খেতে হবে। তাহলে প্রথম দিন এত জামাই আদর দিয়ে কি লাভ? এর থেকে প্রথম দিন থেকেই রিয়েলিটির অভ্যেসটা করিয়ে দাও, তাহলে আর পরে অসুবিধা হবে না। কথাটা শুনে অনিল বাবা একটু অন্ধকার মুখ করে বলেছিল, যদি তুই যেতিস জলপাইগুড়ি ওদের বাড়ি, তাহলে কখনোই প্রথম দিন অলোকেশ তোকে পাউরুটি অন্তত খেতে দিত না। মনে নেই লাস্ট ওই স্কুলে পড়ার সময় যখন গেছিলিস, কত কি খাইয়েছিল ওরা? আর ছেলেটার তো মা নেই, সেটুকু তো যত্ন ওর নেওয়াই উচিত। কালকের দিনটা করে দে মা, তারপর নর্মাল আমরা যা খাই ও তাই খাবে। ব্যাস
কথা শেষ। এই মানে শুনে তো আর কোনো উত্তরও থাকে না দেয়ার মতন। বাবা ঠিক ওর উইকনেসটা জানে, এমনভাবে কথা বলে যে অলি কিছুতেই না বলতে পারে না মুখের ওপর। তাই গুমড়ো মুখ করে আজ সকাল সকাল উঠে হাজির হয়েছে রান্নাঘরে। তারপর ময়দা মেখে লুচি বেলে ভেজেছে গোল গোল করে, সঙ্গে সঙ্গে আলুর তরকারি। তবে ডাইনিং টেবিলে এসে তো শুভ অবাক। এরকম ফুলকো ফুলকো লুচি, আলুর তরকারি আর সঙ্গে অলির কপালে ময়দা লাগা মুখটা দেখে 2 সেকেন্ডের জন্য স্পিচলেস হয়ে গিয়েছিল। তারপর চোখগুলোকে বড় বড় করে এই প্রশ্নটা করে ফেলেছিল ওর দিকে তাকিয়ে। তুমি এত কিছু করলে এই সকালে উঠে? অলি এর ঠিক কি উত্তর দেবে বুঝতে না পেরে একটু ভদ্রতার হাসি হেসে বলেছিল, হ্যাঁ ওই আর কি। তখনই অলির বাবা শুভকে হাত ধরে বসিয়ে দিয়েছিল টেবিলে। তারপর নিজের হাতে 4টি লুচি ওর থালায় পরিবেশন করে বলেছিল, না বাবা, এইটুকু কিন্তু খেতেই হবে। অলির ভ্রুটা হঠাৎ একটু বেঁকে গিয়েছিল এই দৃশ্যটা দেখে। বাবাকে দেখে মনে হচ্ছে যেন জামাই ষষ্ঠী খাওয়াচ্ছেন ছেলেটাকে। অদ্ভুত, এমনিতেই লাস্ট 1 বছর ধরে বিয়ে বিয়ে করে অলির মাথা খারাপ করে চলেছে বাবা। তার মধ্যে যদি চোখের সামনে এরকম একটা সুপাত্র দেখে তাহলে তো আর কথাই নেই। হে ভগবান, এই ছেলের যেন একটা গার্লফ্রেন্ড থাকে, তাহলেও বেঁচে যাবে। কথাগুলো যেন মনে মনে আপনা আপনি বলে উঠেছিল অলি। আর ততক্ষণে খেয়াল করেছিল 4টে না প্রায় 6টা লুচি শেষ করে দিয়েছে শুভ। তারপর বেশ হাসি মুখে অলিকে বলল, সিরিয়াসলি দারুণ হয়েছে তোমার রান্না। ইউজুয়ালি আমি এত খাই না, কিন্তু আজকে খেয়ে ফেললাম। অলি কথাটা শুনে মুখে ভদ্রতার হাসি হাসলেও মনে মনে অন্য কথাই বলছিল এর উত্তরে। কেস হয়েছে, একবার দারুণ রান্নার স্বাদ পেয়ে গেলেই তো ওর হয়ে গেল। কে জানে, এখনই হয়তো বাবাকে বলে উঠবে ছেলেটা, কাকু আমার কালকেও প্লিজ এরকম একটা ব্রেকফাস্ট চাই, আর রাতে চিকেন কারি, ফ্রাইড রাইস আর পায়েস, অলির আদর্শ হিন্দু হোটেল থেকে। তবে সেদিন ওর ভাবনাটা শেষ হতে শুভ একটা অন্য কথা বলে উঠেছিল অলিকে, একেবারে চমকে দিয়ে। একটু ইতস্তত হয়েই ছেলেটা বলেছিল ওই মুহূর্তে, তবে কাকু, কাল থেকে কিন্তু ব্রেড টোস্ট হলেই চলবে আমার। এইসব লুচি পরোটার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি আমি ডায়েটে আছি, এতটা হেভি ব্রেকফাস্ট আমি খুব কম করি। কথাটা শুনে অলির এই সময় একগাল হাসি। ও তো আনন্দে মুখ ফসকে বলেই ফেল হঠাৎ সবার সামনে, যাক বাবা, বাঁচা গেল। কথাটা মনে হয় একটু জোরে বলে ফেলেছিল ও আনমনে। তাই অলির বাবা শুভ দুজনেই ওর দিকে তাকিয়ে ফেলল এবার। তারপর শুভ একটু প্রশ্নবোধক চিহ্নের মতন মুখটা করে বলে উঠল, তুমি কি কিছু বললে অলি? বাচ্চা গেছে বললে না? অলি কথাটা শুনে কি বলবে বুঝতে না পেরে একটু মেকআপ করা দেওয়ার চেষ্টা করে বলল, না মানে বাঁচা গেছে বলিনি, বলেছি বাঁচার জন্য, মানে ভালোভাবে বাঁচার জন্য ডায়েটিংটা খুব দরকার। খুব ভালো ডিসিশন, ব্রেড বাটারটাই বেস্ট, বুঝলে? কথাটা শুনে এবার শুভ একটু হেসে ফেললো যেন। তারপর 2 সেকেন্ড ভেবে বলল, হ্যাঁ বুঝলাম। ছেলেটার এক্সপ্রেশনটা দেখে অলি যখন একটু চেপে খেয়ে গেছে হঠাৎ, এই রে ছেলেটা বুঝে গেল না তো ওর মনের কথাটা। মনে মনে না চাইতেও প্রশ্নটা এসে ভিড় করলো ওর। তবে তার উত্তর আর জানা হলো না এই সকালে। যাই হোক, কাজে আর তাড়াতাড়ি উঠতে হবে না এই ভেবেই শান্তি এখন। এইসবের পর 7টা দিন কেটে গেছে। শুভই নতুন চাকরিতে এখন কিছুটা অভ্যস্ত হয়েছে, সঙ্গেই নতুন শহরেও। তবে কাজের প্রথম দিন থেকে খুব চাপ। এই যা, যেমন আজকে একটা ফিল্ড রিপোর্ট চেক করে শেষ করতে হবে, যেভাবেই হোক কাল ফাইলটা জমা দিতে হবে। তাই রাত না জেগে কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই। এইসব চাকরিতে মাইনেও যেমন, ঝামেলাও তেমন। যাই হোক, এইসব কাজের ভিড়ের ঘড়ির কাঁটা কখন ভোর 3টে ছুঁয়ে গেছে শুভ ঠিক খেয়াল করেনি সেই দিন। সম্বিত ফিরল যখন জল তেষ্টার কথা মনে এলো। খালি বোতলটার পাশে রাখা টেবিল ঘড়িটার দিকে চোখ চলে গেল হঠাৎ। এই রে, এতটা দেরি হয়ে গেছে, লক্ষ্যই করেনি এতক্ষণ। না, আর রাত করলে চলবে না। এই ভেবেই ল্যাপটপটা বন্ধ করে ও খালি বোতলকে সঙ্গী করে এগিয়ে গেল রান্নাঘরে। গলাটাকে একটু ভিজিয়ে এরপর সোজা ঘুমেতে সে এইসবই ভাবছিল। তখনই হঠাৎ রান্নাঘরের কাছে এসে পাটা থমকে গেল শুভর। ভেতর থেকে খুটুর খুটুর শব্দ হচ্ছে না কেমন?
কি হলো রে বাবা, চোর নাকি? কথাটা মনে আসতে ও আলতো পায়ে নিঃশব্দে রান্না করে দরজার কাছে এসে দাঁড়ালো। তবে এই মুহূর্তে যা দৃশ্য দেখলেও সেটা দেখে অবাক না হয়ে পারল না। অলি এই মাঝরাতে রান্নাঘরে কি করছে? হঠাৎ রান্না করছে কেন এখন? কথাটা ভাবতে ভাবতে খেয়াল করলো অলির চোখও কড়াই থেকে উঠে সোজা শুভর দিকে এসে স্থির হয়ে গেছে। এই রে, এই ছেলেটা এখন এখানে কি করছে? কথাটা যেন আপনা আপনি অলি মনে মনে বলে উঠল। আর তখনই শুভ তার কাছে এসে একই প্রশ্ন নিয়ে হাজির। এ কি, তুমি ঘুমাওনি এখনো আর রান্না করছো হঠাৎ এই মাঝরাতে? গোল গোল চোখ করে প্রায় প্রশ্নটা করে ফেলেছিল অলিকে এক নিঃশ্বাসে। এই কেস, এই ছেলের সামনে তাহলে ওর সিক্রেটটা রিভিল হয়েই গেল আজ। কি জানি কি ভাবছে এখন ওকে, শিওর পাগল। এইসব ভেবে কিছু কথা সাজিয়ে ও একটু এলোমেলো ভাবে বলে উঠল। না মানে আসলে আমার নাইট স্টারভেশনের প্রবলেম আছে ছোট থেকেই। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, আর কিছু একটা না খেলে কিছুতেই আর ঘুম আসে না, তাই আর কি। কথাটা শুনে শুভ এবার অবাক হওয়ার এক্সপ্রেশন ছেড়ে হেসে ফেলল হঠাৎ। অলির এটা দেখে এখন রাগ হলো একটু। ও বেশ সিরিয়াস মুখ করে বলল, এতে হাসির কিছুই নেই। গুগল সার্চ করে দেখো, এরকম প্রবলেম অনেকেরই থাকে। যার হয় সেই বোঝে কি জ্বালা। যাই হোক, তুমি মনে হয় জল নিতে এসেছো, আমি দিচ্ছি জলের বোতল, খেয়ে ঘুমিয়ে পড়ো। কথাটা শেষ করে অলি সেদিন একটা ভর্তি জলের বোতল ওর দিকে হাত বাড়িয়েছিল, কিন্তু ওকে সেই সময় শুভ থামিয়ে দিয়ে একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করে বলল, না না, আমি হাসছি কোথায়? আমি তো খুব সিরিয়াস। পৃথিবীতে কত রকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, এটা তো তার সামনে কিছুই না। তা তুমি কি রান্না করছো জানতে পারি? ম্যাগি নাকি চাউমিন? প্রশ্নটা শুনে অলির এবার মাথাটা আরো গরম হয়ে গেল ছেলেটার উপর। তাই বেশ তেজ দেখেই বললেন, সেটা জেনে তোমার কি, তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। তবে সেই দিন অলির কথাকে শুভ একটুও পাত্তা না দিয়ে বলেছিল, আমার কি মানে? এই মাঝরাতে আমি যখন ঘটনাক্রমে এখানে চলেই এসেছি, তাহলে তোমার হেল্প না করে যাই কি করে? তুমি বরং বসে একটু রেস্ট নাও। চাউমিন না ম্যাগি যা করছো সেটা আমি বানিয়ে দিচ্ছি তোমার জন্য। কথাটা এবার যেন একটা ধাক্কা দিল অলিকে। একটু চমকে গিয়েই বলল, কি, তুমি রান্না করবে আমার জন্য? পাগল নাকি? আর কথাটা আমার বাবার গানে গেলেই হয়েছে। তোমার হীরের টুকরো ছেলেকে দিয়ে রান্না করিয়েছে নিজের জন্য, শুনলে আর দেখতে হবে না। শেষের লাইনটা এবার হালকা ঠুকেই বলল অলি ওকে। তবে শুভ এইসব শুনেও ছাড়ার পাত্র নয়, তাই এবার বেশ জোরেই দিয়েই বলে উঠল, আমি হীরের টুকরো? যা বাবা, আমি তো জানতাম আমার মধ্যে রক্ত মাংস হাড় আছে। যাই হোক, এই নতুন ম্যাটেরিয়ালটার ব্যাপারে জানানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর রইল রান্নার কথাটা, সেদিন যেমন তুমি আমার জন্য লুচি বানিয়েছিলে আর আমি খেয়েছিলাম, সেই রকম আমিও তোমার জন্য ছোট্ট একটা রান্না করতেই পারি। এতে আমার হাত ক্ষয়ে যাবে না, বুঝলে? কথাগুলো শেষ করেই শুভ একরকম জোর করেই অলির হাত থেকে খুন্তিটা ছিনিয়ে নিয়ে ম্যাগি বানাতে শুরু করেছিল। তারপর সেটা প্লেটে পরিবেশন করে অলিকে খাইয়েই ঘরে ফিরেছিল। তবে অলি আজও বেশ অবাক না হয়ে পারল না। এই ছেলের এই তো 8 বছরে বেশ ভালোই পরিবর্তন হয়েছে দেখছে। আগে তো যখন দেখেছিল তখন তো ঠিক করে কথাও বলতে পারতো না যেন। অনলি হ্যাঁ না ভালোই দিয়ে কাজ চালিয়ে নিত। আর এখন একেবারে কথার খই ফুটছে, এমনকি অলিকেও কথায় কেমন যেন হারিয়ে দিচ্ছে 2 সেকেন্ডে। কিন্তু যাই হোক, কথা যেমন শুভ গুছিয়ে বলতে পারে সেরকম বেশ ভদ্র আর জেন্টালও, এটাও স্বীকার করতেই হবে অলিকে। নইলে এত রাতে কেই বা নিজের হাতে রান্না করে খাওয়ায়, তাও নিজের ঘুম নষ্ট করে। আর ম্যাগির টেস্টটাও বেশ ভালোই হয়েছিল। না, ছেলেটার হাতে স্বাদ আছে মানতেই হবে। সেদিন এইসব 7-5 ভাবনার ভিড়ে অলির কখন রাতে ঘুম চলে এসেছিল ও নিজেও বোঝেনি। তবে স্বপ্নেও আজ হঠাৎ বিনা নোটিশে এই ভদ্রলোক এসে হাজির হলো হঠাৎ। তারপর কত কি বলল ওকে, এলোমেলো আবল তাবল কথা। আর সেই কথার ভিড়ে আচমকা এক ফালি সূর্য এসে ধরা দিল ওর কাছে আরেকটা নতুন দিনের শুরু নিয়ে। যাই হোক, এইসব চিন্তার ভিড়ে আস্তে আস্তে দিনগুলো এগিয়ে যাচ্ছে একটা একটা করে। ওর এখন অভ্যাস হয়ে গেছে নিজের বাড়িতে একজন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে 24 ঘন্টা সহ্য করে।
আর নিজের সমস্ত কীর্তিকলাপগুলো এক এক করে তার কাছে প্রকাশ হয়ে গেছে না চাইতেই। তাই এখন ভেবে দুঃখ করে কোনো কিছুই করে আর কোনো লাভ নেই। সেদিনের সেই নাইট স্টার ভেশনের পর এই যেমন 2 সপ্তাহ আগের ঘটনাটাই ধরা যায়। ওরই ছোটবেলা থেকেই অঙ্কে একটু কাঁচা, মানে পাটিগণিত বীজগণিত তো অনেক আগের কথা। এমনিতেই টুকটাক হিসেবে উনি খুব কনফিডেন্সের সঙ্গে ভুল করে। করগুণে এখনও 7-এর সাথে 14 যোগ করতে হয় মনে মনে। নর্মাল অ্যাবনর্মাল অনেক হিসেবেই মাথার উপর দিয়ে পেরিয়ে যায় ওর। যাই হোক, এইসব কথা তো আর সবাইকে জানানো যায় না। তার উপরে চশমা চোখে অলিকে দেখতে যথেষ্ট ইন্টেলেকচুয়াল লাগে। একটা অদ্ভুত গাম্ভীর্য চলে আসে মুখের মধ্যে। তার আড়ালে এইসব ছোটখাটো হিসেবের ভুলকেও বিশেষ জানতে বুঝতে পারে না। তবে এই ভুলগুলো যে হঠাৎ একদিন শুভর সামনে চলে আসবে সেটা অলি স্বপ্নেও ভাবেনি। মানে হয়েছে কি, সেই দিন অলি পাড়ার সাজের জিনিসের দোকান থেকে একটা হার কিনছিল নিজের মনে। পোড়ামাটির হার, দাম ওই 56 টাকার মতো। অলি একটা 100 টাকার নোট ধরিয়ে দিয়েছিল। সেটা শুনে দোকানদার হাসি হাসি মুখে টাকাটা নিয়ে 44 টাকা ফেরত দেওয়াতেই যত গঞ্জকল। অলি টাকাটা দেখেই গলে গিয়ে বলে উঠল, কাকু, তুমি আমাকে ছোটবেলা থেকে চেনো বলে এইভাবে নিজের লোকসান করবে? 2 টাকাও মূল্য আছে একটা। তুমি পুরো দাম নাও। 56 মানে আমি 56ই দিব, কোনো কথা শুনবো না। কথাটা শুনে দোকানের কাকুটা একটু অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি তো 56 টাকা নিচ্ছি মা, কিছু তো কমাইনি। অলি কথাটার উত্তরে এবার একটু জোর দিয়ে বলল, কমাওনি বললেই হলো। এই যে 44 টাকা ফেরত দিলে, 2 টাকা কম নিলে তো। অলির কথায় এবার দোকানের কাকু একটু প্রশ্নবোধক চিহ্নের মতন মুখ করেই বলল, 2 টাকা কম কোথায় নিলাম? তুমি 100 দিলে, আমি 56 নিলাম, আর তোমার 44 দিলাম। অলি কথাটা শুনে এবার বেশ কনফিডেন্সের হাসি হেসে বলল, কাকু, আমি তো দেখছি আপনি দোকানদারি করেও হিসেবে ভীষণ কাঁচা। আমি তো বলছি 56 টাকা দাম হলে আপনি আমাকে 42 টাকা ফেরত দেবেন, 44 নয়। তাহলেই আপনার 2 টাকা লোকসান, আর এটা আমি কিছুতেই হতে দেব না। দোকানের কাকু তো যেন এই কথার পর আকাশ থেকে পড়ল হঠাৎ। খুব বিপাকে পড়ার মতোই মুখ করে বলল, আরে মা, কি জ্বালা! আমি তোমার কাছ থেকে কি করে 2 টাকা বেশি নেই? এই হারের দাম 56 টাকায়, আর তুমি 44 ফেরত পাবে। একটু বোঝার চেষ্টা করো প্লিজ মা। উলি এই মুহূর্তে আরো জোর খাটিয়ে বলল, কাকু, আমি বুঝেই বলছি। আমি মনে মনে কর গুনেছি। আপনি বিশ্বাস করুন, 56 থেকে 100 বাদ দিলে 42ই হয়, 44 নয়। নিন, ধরুন আপনার 2 টাকা। কথাটা শেষ হতেই ওর দোকানের কাকু যেন একটু ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেওয়ার মতন অবস্থায় ছিল। কিন্তু পেছন দিক থেকে শুভ এসে হঠাৎ ওনার নৌকাটাকে তুলে ধরল জলের ওপর। রাস্তা দিয়ে ওই সময় যেতে যেতে অলির গলার আওয়াজেও থমকে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগে। এতক্ষণ চুপই ছিল, কিন্তু এরপর দোকানদারের মুখটা দেখে ওর একটু কষ্টই হলো। তাই আর চুপ করে না থেকে আলতো হেসে বলে উঠল, 56 থেকে কখনো 100 বাদ হয় না। কথাটা হবে 100 থেকে 56 বাদ, আর তুমি 44 টাকায় ফেরত পাবে, 42 নয়। আমার কথায় বিশ্বাস না হলে মোবাইলের ক্যালকুলেটর খোলো, একই সংখ্যা দেখাবে। হঠাৎ এক নিঃশ্বাসে বলে যাওয়া এই চেনা গলার কথাগুলোতে ওর যেন হুঁশ এলো এখন। এই কেস, এই ছেলেটা কোথা থেকে এলো এখানে? কথাটা ভেবে ও পেছনে ফিরে তাকালো আর থমকে গেল। শুভ এখন হাসি হাসি মুখে ওর দিকে তাকিয়ে। এর মানে কি আবার হিসেবে ভুল করলো? পাড়ার দোকানের কাকু ভুল অঙ্ক করে উচ্চ মাধ্যমিকের ব্লক টপারের পক্ষে তো আর সেটা সম্ভব না। আর এই বিদ্যাসাগরের দ্বিতীয় জন্মকে এই মুহূর্তে এই রাস্তা দিয়ে ক্রস করতে হলো। ইস, কি লজ্জা, কি লজ্জা! কথাটা ভাবতে ভাবতেই ও আর দোকানের কাকুর সাথে কথা না বাড়িয়ে 44 টাকাটা ব্যাগে ঢুকিয়ে নিল চুপচাপ। দৃশ্যটা দেখে তো লোকটা এবার শান্তি পেল যেন। হাসি মুখে এসে আপনা আপনি বলে উঠল শুভকে, সত্যি বাঁচালে তুমি বাবা। ওটা 42 না, 44 হবে, কিন্তু কেউ শুনে কার কথা। কথাটা শুনে এবার অলির মুখটা অন্ধকার হয়ে গেল শুভর সামনে। কি যে হয় না ওর! ছোটখাটো হিসাব কি কনফিডেন্সের সঙ্গে ভুল করে লোকজনের সামনে? আর ও তো এই কাকুটার ভালোই করতে গিয়েছিল, ভেবেছিল 2 টাকা লোকসান হবে বেচারা, তাই তর্ক করছিল মন দিয়ে। কিন্তু এই যুগে বেশি ভালো ভাবতে নেই। কেমন খিল্লি বানিয়ে দিল কাকুটা ওকে শুভর সামনে।
এইসবে ভাবছিল রাস্তা দিয়ে চলতে চলতে আনমনে। তখনই হঠাৎ পাশ থেকে শুভ হাসি মুখে বলে উঠেছিল ওকে, আমি আজ প্রথম এমন একজনকে দেখলাম যে টাকা বেশি দেওয়ার জন্য তর্ক করে। তুমি সত্যিই ইউনিক। কথাটা শুনে অলি কি উত্তর দিবে আর ভেবে পেল না। ছেলেটা মনে হয় ভদ্রতা করে এইসব ভালো ভালো কথা বলছে, আসলে তো স্টুপিডই ভাবছে শিওর। ইস কি লজ্জা। কথাটা ভাবতে ভাবতে আনমনে সেদিন বাড়ির দরজার সামনে এসে হাজির হয়েছিল। তারপর আর শুভর দিকে ফিরে না তাকিয়েই নিজের ঘরে চলে গিয়েছিল। সত্যি সিক্রেট প্রেস্টিজ কিছুই যেন আর রইল না, সবই জলাঞ্জলি। এই ঘটনার পর আরও কটা দিন এগিয়ে গেছে ক্যালেন্ডারের পাতা থেকে। তবে এই বুধবার যে ওরির জন্য ব্রেকিং নিউজ অপেক্ষা করছে একটা, এটা ভাবতে পারেনি ও এই ফিরে আসা দিনগুলোতে। সেদিন রাতে ডিনার শেষ করে বাবার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল আনমনে। তখনই বাবার কথায় থমকে দাঁড়িয়ে পড়লো হঠাৎ। বাবা হাসতে হাসতে গাড় দুলিয়ে দুলিয়ে ফোনে কথা বলছিল। কথাগুলো ওলি স্পষ্ট শুনতে পেল। বাবা প্রায় এক নিঃশ্বাস বলে গিয়েছিল সেই দিন, হ্যাঁ অলকেশ একটা তো সত্যি তুই একবারে আমার মনের কথা বলে দিলি। কলের জন্য শুভর থেকে ভালো ছেলে আর হতেই পারে না। আমিও খুব নিশ্চিন্ত হব তোর বাড়িতে যদি আমার মেয়ে যায়। যাই হোক, অলিকে এই ব্যাপারে বোঝানোর দায়িত্ব আমার। তুই শুভকে সুযোগ মতন কথাটা বলিস। ওরও অলিকে পছন্দ কিনা দেখ, তারপর জানাস। কি কেস? লাস্টে যেটার ভয় ছিল সেটাই হলো। বাবা ওকে জেনে বুঝে এই কেসটাই খাওয়ালো। উনি মনে মনে কথাগুলো বলে উঠল আপনা আপনি এই ব্রেকিং নিউজটা শুনে। এবার কি করবে? এই ছেলেটাকে কি ওকে সত্যি বিয়ে করতে হবে? লাস্টে অ্যারেঞ্জ ম্যারেজ, তাও আবার এরকম ওর থেকে পুরোপুরি অপোজিট নেচারে একজনের সঙ্গে। ও তো লাভ ম্যারেজ করতে চায় সে ছোটবেলা থেকে, এমন একজনের সঙ্গে যে একটু এলোমেলো হবে, বৃষ্টির দিনে গিটার বাজাবে, ওর মতন হিসেবে ভুল করবে, কবিতা লিখবে, মানে এক কথায় ওর কার্বন কপি হবে, যার সাথে কম্পেটেবিলিটি টেস্ট হলে একেবারে 100-তে 100 মিলবে। যদিও ও এরকম ছেলে দূরবীন দিয়ে খুঁজেও এখনো ঠিক জোগাড় করতে পারেনি একটা নিজের জন্যে, তাও হাল ছাড়ার পাত্রী ওরই নয়। আর এইদিকে বাবা তো ওর লাভ স্টোরি শুরু হওয়ার আগে শেষ করে দেওয়ার প্ল্যান করছে। ওই গম্ভীর স্টুডিয়াস কম কথা বলে ছেলেটা যদি সত্যি বিয়েতে হ্যাঁ বলে দেয়, তাহলে তো ওরই সারা জীবনের মতন কেস খেয়ে যাবে। না না, ওলির মতন মেয়ের সঙ্গে বিয়ে হলে শুভর পোষাবে না ওকে সারাক্ষণ। শুভর মতন ছেলের জন্য তো ওই লেভেলেই ওর সিরিয়াস গম্ভীর পারফেক্ট মেয়ে দরকার। ওলির মতন পারফেক্টলি ইমপারফেক্ট মেয়ের সঙ্গে থাকবে কি করে ছেলেটা? সেই দিন এইসব ভাবনার ভিড়ে ওলির সারাটা রাত কেটে গেল। না, এমন কিছু একটা করতেই হবে যাতে শুভ নিজে থেকে এই বিয়েটা না বলে দেয়। ওলির পক্ষে তো ওর বাবাকে বোঝানো সম্ভব না, তাই ইনডাইরেক্টলি এমন কিছু একটা করতে হবে যাতে শুভ কোনোভাবে ওকে বিয়ে করতে রাজি না হয়, তাহলে শান্তি। কথাগুলো ভাবতে ভাবতে ভোরের আলো এসে চোখে লাগলো ওর, আর খেয়াল হলো সারা রাত পেরিয়ে গেছে। আলতো ঘুম এসে আবার ঘিরে ধরলো ওকে। এরপর বেশ অনেক প্ল্যানিং প্লটিং করে উলি একটা আইডিয়া মাথা খাটিয়ে বের করলো, যার ওর জীবনে অভাব। একমাত্র সেই পারে অলিকে এই ক্রাইসিস থেকে উদ্ধার করতে। অলি প্রেম করে জানলে নিশ্চয়ই কোনোভাবেই শুভ ওকে বিয়ের জন্য হ্যাঁ বলবে না। না, এত তাড়াতাড়ি এই শর্ট নোটিসে অলি সত্যিকারের একটা বয়ফ্রেন্ড কখনই জোগাড় করতে পারবে না ঠিক। তবে ওর সেই কলেজের পুরনো পাতানো ভাই কবে কাজে আসবে? বুবাই সেই যখন ওর কলেজের থার্ড ইয়ার থেকে তখন থেকেই দিদি দিদি করে এদিক ওদিক ঘুরে বেড়ায়। নিজের ফার্স্ট ইয়ারের সমস্ত নোট ওর কাছ থেকে তেল মেরে মেরে নিয়ে গেছে। তবে এইবার আসল সময় এসেছে। ওর নোটস পড়ে বুবাই যে 62% পেয়েছে হিস্ট্রির মতন সাবজেক্টে, সেখানে সুদে আসনে ফেরত নিয়ে বুবাই নকল বয়ফ্রেন্ড সেজে শুভর সামনে গেলেই সব প্রবলেম সলভড। এইসব ভেবেই উলি সেই দিন কল লিস্ট থেকে বুবাইয়ের নাম্বারটা বের করেছিল। তারপর মনে মনে কথাগুলো গুছিয়ে নিয়ে সোজা ফোন করেছিল ওকে। 3টা রিং হওয়ার পর ওপাশ থেকে হ্যালো শব্দটা শুনে ওলি শুরু হয়ে গিয়েছিল। এই শোন, তোকে একটা কাজ করতে হবে বুবাই। তোকে আমার বয়ফ্রেন্ড সাজতে হবে একদিনের জন্য, ইমার্জেন্সি সার্ভিস, বুঝলি? কথাগুলো এক নিঃশ্বাসে শেষ করেই খেয়াল করেছিল বুবাই বেশ অবাক হয়ে গেছে যেন।
ও বেশ গলার ভলিউম বাড়িয়েই বলেছিল, কি এসব কি বলছো অলিদি? বয়ফ্রেন্ড আর আমি তো মনে হয় জন্মান্তর ধরে তোমার ভাই হই। ভাই ফোঁটা রাখি, কোনো কিছুই তো আর বাদ রাখিনি। অলির এইসব শুনে এবার 2 সেকেন্ডের জন্য মাথাটা গরম হয়ে গেল। এই ক্যাবলা চণ্ডীটা যদি একেবারে কোনো কথা বোঝে তো কথাটা মনে আসতেই অলি একটু পারদটা জড়িয়ে বলল, উফ, তোকে কি আমি সত্যি সত্যি আমার বয়ফ্রেন্ড হতে বলেছি? একদিনের জন্য অভিনয় করবি একজনের সামনে, ব্যাস। কথাটা এইবারও যেন কিছুতেই বুবাইয়ের মাথায় ঢুকলো না ঠিক। তাই ও আবার প্রশ্নবোধক চিহ্নটা গলায় রেখে বলে উঠল, অভিনয় করতে হবে কার সামনে? কেসটা কি বলো তো? অলি এই মুহূর্তে একটু ধৈর্য নিয়ে উত্তরটা দিল। কিছু কথা সাজিয়েও বলল, আসলে বাবা একজনের সঙ্গে আমার বিয়ে দিতে চায়, কিন্তু আমি কোনো অ্যারেঞ্জ ম্যারেজ করব না। যদি লাইফে কোনোদিনও বিয়ে করি তো প্রেম করেই করব। তাই সেই বাবার পছন্দের পাত্রের সামনে তোকে আমার বয়ফ্রেন্ড সাজিয়ে নিয়ে যাব, ব্যাস। আমার একটা রিলেশন আছে, জানলে তারা ভুল করেও কখনো আমার বিয়ে করার ইচ্ছে জেগেও থাকে তাহলে সেটা আপনি আপনি দূরে চলে যাবে। শুধু তুই আমাকে এই অলিদি অলিদি বলে ডাকাটা বন্ধ কর কয়েকদিনের জন্য। শুধু অনলি অলি বলবি, তাহলেই সব ঠিক হবে, বুঝলি? কথাগুলো শুনে বুবা এবার বেশ কিছুক্ষণের জন্য একটা পজ দিল। তারপর অনেক ভেবে মাথা খাটিয়ে বলল, আচ্ছা অলি বেবি বলবো, তাহলে ব্যাপারটা আরও জমবে না অলিদি? কথাটা শুনে অলি এবার আর কোনো কথা না বাড়িয়ে মুখটা লাল করে ফোনটা কাটার আগে ওকে এক কথাই উত্তর দিল। যত সব, রাখ ফোন। এরপর 2 দিনের মাথায় হঠাৎ অলি একদিন শুভর সামনে এসে হাজির। ছেলেটা সেইমাত্র অফিস থেকে ফিরেছিল। এইরকম অসময়ে হঠাৎ অলি দর্শনে ও যেন একটু অবাকই হয়েছিল আজ। তবে অলি কোনো রকম ইনিয়ে বিনিয়ে কথা না বলে একেবারে ডিরেক্ট অ্যাপ্রোচ করেছিল। তুমি তো অনেকদিন হলো আমাদের বাড়িতে আছো, তুমি অলমোস্ট আমার বন্ধুর মতো এখন। তাই তোমাকে কাল আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আলাপ করিয়ে দেব, ঠিক করেছি। আর কাল তো রোববার, ফ্রি আছো নিশ্চয়ই? শুভ এক নাগারে বলা অলির কথাগুলো শুনে যেন আচমকা আকাশ থেকে পড়ল। চোখগুলো একটু বড় বড় করেই বলল, কি তোমার বয়ফ্রেন্ড আছে? কিন্তু সেদিন যে কাকু বলছিল তোমার জন্য নাকি পাত্র খোঁজা হচ্ছে বিয়ের জন্য। এই রে বাবাটা তার মানে স্লো পয়জনিং করতে শুরু করে দিয়েছে। প্রথমে পাত্র দেখার কথা বলেছে, এরপর কদিন বাদে হয়তো এটাই বলবে যে বাবা জীবন পাত্রটা হলে তুমি। না না, এত দূর যাওয়ার আগেই বাবা জীবনকে আটকে দিতে হবে। কথাটা ভেবেই অলি মনে মনে কিছু কথা সাজিয়ে উত্তর দিল, আসলে আমি যার সাথে প্রেম করি ছেলেটা পার্ট টাইম কবি, দারুণ দারুণ সব কবিতা লেখে আর প্রাইভেটে জব করে। ওই জন্য বাবাকে এখনো কিছু বলিনি, একটু সময় সুযোগ হোক বলে দেব। কিন্তু তুমি বললে না তো এই রবিবার ফ্রি। কথাটা শেষ করে অলি হঠাৎ এক পরকে খেয়াল করলো এই মুহূর্তে শুভর মুখটা একটু যেন থমকে গেছে। আর ছেলেটা সেই সিরিয়াস মুখটা নিয়েই উত্তর দিল, হ্যাঁ আমি ফ্রি আছি, কিন্তু তুমি হঠাৎ নিজের বয়ফ্রেন্ডের সাথে আমার আলাপ করিয়ে দিতে চাইছো কেন? আর আমরা তো ভালো বন্ধু নই, এতদিন তো আমাদের মধ্যে ঠিকভাবে কথাও হয়নি বিশেষ। তাহলে সত্যি এর কি উত্তর দেবে যে এটা আমার প্ল্যান? তোমাকে আমার ফেক বয়ফ্রেন্ডের সাথে আলাপ না করালে তুমি আমার রিয়েল হাজবেন্ড হয়েও যেতে পারো না। এ তো সত্যি তো বলা যাবে না। তাই এবার কিছু কথা বানিয়ে বলল অলি, আসলে আমি ভেবে দেখলাম আমাদের বাবারা এতদিনের বেস্ট ফ্রেন্ড, তাহলে আমরা কেন সেই ট্রেন্ডটা ফলো করতে পারি না? আমরাও ভালো বন্ধু হতে পারি। আর কথাবার্তা আগে হয়নি তো কি হয়েছে, এর মানে কি কখনোই হতে পারে না? যাই হোক, তাহলে ওই কথাই রইল। রবিবার দিন বিকেলে তুমি আমার সঙ্গে বেরোচ্ছ। যাই হোক, আসছি এখন। ব্যাস কথাটা এক নিঃশ্বাসে বলেই আর কোনো প্রত্যুত্তরের অপেক্ষা না করে অলি শুভর সামনে থেকে কেটে পড়ল 2 সেকেন্ডে। না বাবা, আর সামনে থাকলে হয়তো আরও কত কি জিজ্ঞেস করবে সে ছেলেটা ডিটেলসে। অলি আর এই মুহূর্তে কতই বা গল্প বানাবে, তার থেকে দূরে দূরে থাকাই বেটার। কথাটা ভেবে খুবই সচেতনভাবে অলি রবিবার পর্যন্ত বাড়িতে চলাফেরা করল, যাতে কোনোভাবে এই শুভর সাথে বেশি কথা বেশি সাক্ষাৎ না হয়। তারপর প্ল্যান অফ অ্যাকশনের দিনে একেবারে হাসি খুশি মুখে সেজে গুজে আবার ওর সামনে গিয়ে হাজির হলো। তারপর কাইন্ড অফ জোর করে টেনে হিস্টে ছেলেটাকে রেডি করিয়ে প্রিন্সেপ ঘাটে নিয়ে এলো। বুবাই যেখানে প্ল্যান মতন আগে থেকে অপেক্ষা করছিল।
সব ডায়লগে ওকে শেখানো পড়ানো ছিল, কিন্তু অলি বোঝেনি যে ওর ডিরেকশনের উপরে উঠে এই ছেলেটা নিজের ব্রেন খাটিয়ে ওভার অ্যাক্টিংয়ের একটা অসাধারণ উদাহরণ দেবে ওদের সামনে। আসলে বুবাই উদীয়মান কবির সঙ্গে উদীয়মান অভিনেতাও। কলেজের 3টে নাটকে অভিনয় করার পর একদিন ধরেই ওর স্বপ্ন নন্দন ফিল্ম ফেস্টিভ্যাল। যাই হোক, তার শুরুটা যদি এইরকম লাইভ অ্যাক্টিং দেখিয়ে হয় তাহলে ক্ষতি কি? এইসব ভেবেই সেই দিন দূর থেকে ওরিকে আসতে থেকেও নিজের চোখের সানগ্লাসটা মাথায় তুলে একগাল হেসে বেশ কনফিডেন্সের সাথে চেঁচিয়ে উঠেছিল। হাই অলি বেবি, কেমন আছো? কি খবর? আর ইনি কি তিনি, মানে তোমার নিউ বয়ফ্রেন্ড? এই কেস, এই ছেলেটার মধ্যে এরকম হিরো আলমের আত্মা ঢুকে গেল কি করে? এইসব বেবি টিবি কী সব বলছে ভেবেই চোখটা গোল গোল হয়ে গেল। আর খেয়াল করলো শুভ যেন আলতো হেসে ফেলেছে ওর প্রেমিক দর্শনে। ইস, কি লজ্জা, কি ওভার অ্যাক্টিং! কথাগুলো ভাবতেই বুবাই এখন দূরত্ব অতিক্রম করে হাসি মুখে ওদের সামনে এসে হাজির। এবার অলি অল্প হাসার চেষ্টা করে বুবাইকে চোখের ইশারায় যতটা সম্ভব রাগ দেখিয়ে বলে উঠল, হ্যাঁ, আলাপ করিয়ে দেই। ও হলো শুভ, আমার বাবার বন্ধুর ছেলে। আর এ হলো আমার বয়ফ্রেন্ড বুবাই। কথাটাও শেষ করতেই বুবাই বেশ এক্সাইটেড হয়ে একটু স্টাইল দেখিয়ে নিজের হাতটা শুভর দিকে বাড়িয়ে বলে উঠল, হ্যালো মিস্টার শুভ। অলি বেবি আপনার কথা অনেক বলেছে আমাকে। ইউনো, আপনাকে দেখে আমার জানি না কেন হঠাৎ একটা কবিতা মনে এলো। মনে না রেখে বলেই ফেলি। অলির মুখটা এবার সত্যি অন্ধকার হয়ে গেছে। এসব কি করছে ছেলেটা? তবে শুভ যেন ব্যাপারটা বেশ মজা পেয়েই বলে উঠল, হ্যাঁ প্লিজ প্লিজ, কি কবিতা মনে এসেছে শোনান একটু। অলি তো বলেছিল আপনি নাকি দারুণ সব কবিতা লেখেন, তাই একটা হয়ে যাক। কথাটা শুনে বুবাই যেন এবার আনন্দে উৎফুল্ল হয়ে অলির দিকে তাকিয়ে বলল। তাই অলি বেবি, থ্যাংক ইউ সো মাচ। তারপর শুভর দিকে মুখ ফিরিয়ে গলাটাকে একটু ঝাঁকিয়ে শুরু করলো নিজের কবিতা। হ্যালো মিস্টার শুভ, হাউ আর ইউ? হ্যালো মিস্টার শুভ, হাউ আর ইউ? এই রঙিন বসন্তের দিনে আপনাকে দেখে মনে হলো কেমন ইটস রিয়ালি নাইস টু মিট ইউ। লাইন 4টে বলে বুবাই এবার থামলো শ্রোতাদের রিয়াকশন দেখার উদ্দেশ্যে। অলি যদিও রাগটা কিভাবে নিজের মধ্যে এই সময় গিলবে ঠিক বুঝতে পারছিল না, তাই অদ্ভুত একটা ব্লাঙ্ক এক্সপ্রেশন নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু শুভ বেশ জোরে জোর করে নিজের হাসিটাকে গিলে খুব সিরিয়াস মুভ করার চেষ্টা করে বলে উঠেছিল। এটা কবিতা? সিরিয়াসলি? বুবাই কথাটা শুনে একটু হেসে উত্তর দিয়েছিল, ইয়েস, দিস ইজ কোল্ড মডার্ন লিটারেচার। ইংলিশ বাংলা মিলিয়ে ছন্দটা কেমন মিলিয়ে দিলাম? শুভ এর উত্তর 2 সেকেন্ড ভেবে অনেক কষ্ট করে হাসিটা চেপে তালে তাল মেলালো বুবাইয়ের। কিছু কথা সাজিয়ে বলে উঠল হঠাৎ, হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। মডার্ন লিটারেচার সত্যিই খুব ভালো হয়েছে। আসলে আমরা তো খুব সাধারণ লোক, কবিতা নিয়ে অত চর্চা করি না, তাই আসলে বুঝতে পারি না এই মডার্ন লিটারেচার এত গভীরে। কথাটা শুনে তো বুবাই যেন আরো উৎসাহিত হয়ে গেল। মুখে বেশ একটা বিজ্ঞ বিজ্ঞ ভাব চলে এলো বিনা নোটিসে। যদিও এইসব দেখে অলির পারদ আস্তে আস্তে চড়ছিল, তবে সেটাকে মাঝখানে থামিয়ে শুভ একটা প্রশ্ন জিজ্ঞাসা করে উঠল ওদের। আচ্ছা, বললে না তো তোমাদের আলাপ কোথায় হয়েছে? কথাটা শুনে অলি ওই মনে মনে ঠিক করে সাজানোর উত্তরটা দেবে ভেবে বলে উঠল, গঙ্গার ধারে, তবে সেই মুহূর্তে। বুবাইও খুব কনফিডেন্সের সাথে বলে ফেললো অন্য কথা। কলেজে দেখা আমাদের। যা, আবার কেস! এই ছেলেটাকে কি সব ব্যাপারে নিজের বুদ্ধি খাটাতেই হবে? কালকে ফোনে কত করে মুখস্থ করলো ডায়লগগুলো, আর আজ পুরো উল্টো দিকে হাঁটা দিচ্ছে বুবাই। ওর এইসব ভাবনার ভিড়ে শুভ একটু অদ্ভুত মুখটা করে প্রশ্ন করে উঠল আবার, মানে ঠিক বুঝলাম না, গঙ্গার ধারে না কলেজে? প্রশ্নটা শুনে ওরই 2 সেকেন্ড ভেবে একটু মেকআপ দেওয়ার চেষ্টা করে বলল, না মানে আমাদের কলেজ তো গঙ্গার ধারেই ছিল, শ্রীরামপুর কলেজ, তাই আর কি। কলেজের সামনে গঙ্গার ধারে দেখা হয়েছে, তাই না বুবাই? শেষ কথাটা ও আলতো করে বুবাইয়ের হাতে একটা চিমটি কেটে বলে উঠল, যাতে আর এই নিয়ে বেশি কথা না বাড়ায় ছেলেটা। অলির এই ইশারা বুঝে বুবাইও তালে তাল মেলালো, স্বতঃস্ফূর্ত হয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ,
অলি বেবি যেটা বলেছে সেটাই, কলেজের সামনে গঙ্গার ধারে। সত্যি সেদিন তো আমি ওকে দেখেই ফিদা, এক দেখাতেই বুঝে গেছিলাম এই সে আমার জন্য। আমি যুগ যুগ ধরে জন্মান্তর ধরে অপেক্ষা করছিলাম। মাই সোলমেট। ইস ভগবান, এই ছেলে চিমটে খেয়েও ওভার অ্যাক্টিং করা বন্ধ করবে না? সেদিন বুবাইয়ের ডায়লগগুলো শুনে ওরই মনে মনে এই কথাটাই বিড়বিড় করছিল। তখনই শুভ বলে উঠল একটু অবাক হওয়ার মতন মুখ করে, সত্যি এক দেখাতে এত কিছু মনে হয়ে গেল? একেবারে জন্মান্তর। অনেকের তো বছরের পর বছর লেগে যায় সত্যিকারের মানুষটাকে চিনতে। কথাটাতে শুভ অলিকে শুনিয়ে বলল। কেন জানি না সেই মুহূর্তে অলির ঠিক এটাই মনে হলো আর মনে। যাই হোক, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, তাই অলি কথা ঘোরানোর জন্য বলে উঠল, চলো, সামনে একটা ক্যাফেটেরিয়া আছে, ওখানে যাই, কিছু খেয়ে তারপর বাড়ি ফেরা যাবে। আসলে এটাই বেস্ট আইডিয়া। বুবাইয়ের সামনে খাবারের প্লেট থাকলেও আর ভাট বকার সুযোগ পাবে না, তখন সব কনসেন্ট্রেশন খাবারের উপরই চলে যাবে। তাই ক্যাফেটেরিয়া যাওয়ার এখন বেস্ট অপশন। সেদিন এইসব হিসাবই ভাবনার ভিড়েই ওরা ক্যাফেটেরিয়া এসে পৌঁছেছিল। তবে টেবিলে বসেই বুবাই অত্যন্ত ওভার কনফিডেন্সের সাথে মেনু কার্ডটা তুলে নিয়ে বলল, অলি বেবি কী খাবে সেটা আমি অর্ডার করে দিচ্ছি, বিকজ ইউ আর সোলমেটস। ওর পছন্দ অপছন্দ সব আমার মুখস্থ। কথাগুলো শেষ করিয়ে বুবাই নিজেই ওয়েটারকে ডাকলো। ওলি ততক্ষণে মাথায় হাত দিয়ে দিয়েছে। আজ এই ছেলেকে ওকে না ফাঁসিয়ে দম নেবে না, এইসবই ভাবছিল। তখনই বুবাই বলে উঠল ওয়েটারকে, আমার জন্য একটা গ্রিল চিকেন স্যান্ডউইচ আর ম্যাডামের জন্য একটা মাশরুম পাস্তা উইথ এক্সট্রা চিজ। আর স্যার কী খাবেন জিজ্ঞেস করে নিন। কথাটা বলে ও শুভর দিকে তাকালো। তবে খেয়াল করলো শুভ যেন একটু সন্দিগ্ধ নজরে ওর দিকে তাকিয়ে। ব্যাপারটা কি হলো? বুবাই কি কিছু ভুল বলল? কথাটা ওর মনে আসতেই শুভ স্ট্রেট কাট বলে উঠল, আর ইউ শিওর তুমি তোমার সোলমেটকে খুব ভালোভাবে চেনো? বুবাই এই প্রশ্নটার কোনো মানে খুঁজে না পেয়ে একটু দৃঢ়ভাবে উত্তর দিল, অফকোর্স, অলি বেবিকে আমি চিনব না তো কে চিনবে? কথাটা শেষ হতে শুভ এবার আলতো হেসে উত্তর দিল, সেই বুঝতেই পারছি, তবে আমি যতটুকু ওদের বাড়িতে এই কদিন থেকে এই অল্প দিনে জেনেছি যে অলি কিন্তু মাশরুম খায় না, ওর মাশরুমে অ্যালার্জি আছে। না। এই উত্তর শোনার পর বুবাই কিছুতেই কোনো কথা ভেবে উঠতে পারলো না মেকআপ দেওয়ার জন্য। তাই একটু মিনমিন করে বলে উঠল, ও মানে আসলে ভুলে গেছিলাম এটা। সারাদিন এত কবিতা নিয়ে ভাবি না, তাই। কথাটার উত্তরে শুভ এবার সেই পুরনো হাসিটা হেসে ওয়েটারকে বলল। ওর এই দৃশ্য দেখে কয়েক সেকেন্ডের জন্য না থমকে পারল না যেন। বুবাইয়ের উপর কিছুক্ষণ আগেও যে রাগটা এসে জমেছিল সেটা এখন নিমিষেই ভেনিশ হয়ে গেল হঠাৎ কোথায়। আর অদ্ভুত একটা ভালো লাগা এসে জমা হলো মনে, যেটা এতদিনের জীবনে কখনো হয়নি। সত্যি কি অদ্ভুত! মাত্র কদিন একটা মানুষকে দেখে মনে রাখা যায় তার কোন খাবারে অ্যালার্জি, কোন সবজিটা অপছন্দের। এইসব তো গল্প উপন্যাসে হয়, বাস্তবেও সম্ভব নাকি? শুভকে এক পলক দেখে এই ভাবনাগুলোই আনমনে ভেবে উঠেছিল ওরই আজ নিঃশব্দে। যাই হোক, সেই দিন খাওয়ার পর্ব মেটার পর যে যার ঠিকানায় ফিরে এসেছিল চুপচাপ। তবে সেই রাতে অলির ফোনের স্ক্রিনে বুবাইয়ের নম্বরটা ভেসে উঠতেই ওর পারদটা এক লাফে আবার উপরে উঠে গেল। অলির আগে মুখটা লাল করে ফোনটা ধরতেই ওপাশ থেকে বুবাই বেশ আনন্দিত গলায় বলে উঠল, কি অলিদি, কেমন দিলাম আজকে? ভালো লেগেছে তো আমার অ্যাক্টিং? আসলে কি বলো তো, অভিনয়, কবিতা এসব আমার রক্তে। তোমার এই কেসটা তো মিঠে গেল। অন্য কোনো সম্বন্ধ আসলেও আমাকে জানিও কিন্তু। বয়ফ্রেন্ডের প্রক্সি দেওয়ার জন্য আমি হাজির হয়ে যাব, নো প্রবলেম। এক নিঃশ্বাসে বুবাইয়ের কথাগুলো শেষ হতে এবার অলি ব্লাস্ট করলো। অনেক ধৈর্য দেখিয়েছে বিকেল থেকে, আর সম্ভব না। কথাটা ভেবেও বলে উঠল, প্রবলেম? তুই নিজে হচ্ছিস আস্ত একটা প্রবলেম। অলি বেবি? কে বলেছিল তোকে আমাকে অলি বেবি বলতে? তোর মধ্যে কি নকল সত্যজিৎ রায়ের আত্মা ভর করেছিল আজ? আর কে বলেছিল রেস্টুরেন্টে গিয়ে অত
কেট মারতে? একটু কম কথা বলতে কি হতো? যাই হোক, খবরদার যদি আর আমার সামনে এসেছিস অন্তত নেক্সট 1 মাস, তাহলে তোর একদিন কি আমার একদিন। 1 মাস পর যখন তোর উপর রাগটা আমার আস্তে আস্তে কমবে, তখন আবার কথা হবে, বুঝলি? এখন রাখ ফোন। কথাগুলো শেষ করে ওলি ফোনটা কেটে দিল 1 সেকেন্ডে। মনটা যেন একটু শান্ত হয়েছে এবার। এই রাগটা ভেতরে ভেতরে আনমনে ঘোরাফেরা করছিল এতক্ষণ। বুবাই ওর উপর বার করে এখন মনটা স্থির হলো। সেদিনের পর এরপর কটা দিন কেটে গেছে। অলি এর মধ্যে খেয়াল করেছে শুভ যেন ওকে একটু এড়িয়ে এড়িয়ে চলে আজকাল। দেখা হলে নিজ থেকে আর কথা বলে না, ডাইনিং টেবিলে একসঙ্গে বসে খায় না, নিজের ডিনার নিজের ঘরেই নিয়ে যায়ও। মাঝরাতে আর জল খোঁজার জন্য রান্নাঘরের এদিক ওদিকও ঘোরাফেরা করে না। রাস্তায় পাড়ার মোড়ে হঠাৎ বিনা নোটিসে যদি অলির মুখোমুখি হয়েও যায়, তাহলে অল্প হেসে কথা না বাড়িয়ে চলে যায় নিজের রাস্তায়। আর ওর ভুল হিসাবগুলোকে ঠিক করতে এগিয়ে আসে না। এক কথায় অলিকে কোনোভাবেই ফেস করে না আর শুভ। কিন্তু এইসব যা হচ্ছে তার জন্য তো অলির খুশি হওয়ারই কথা। উনি নিজে থেকে তো কখনোই এই ছেলেটার সঙ্গে কথা বাড়াতে চায়নি। আরও সম্বন্ধের কথা শোনার পর থেকে তো মনে মনে এটাই চেয়েছিল যাতে এই ছেলেটা কিছুতেই ওর কাছে ঘেঁষতে না পারে। আর তার জন্যই তো যত প্ল্যানিং প্লটিং, এত অ্যাক্টিং, এত নাটক। কিন্তু আজ যখন প্ল্যানটা ঠিকঠাক মতন কাজ করছে, সত্যি ছেলেটা চেনা হয়ে অচেনা হয়ে গেছে ওর সামনে, তাহলে ওর কেন এরকম খারাপ লাগছে বুঝতে পারছে না ঠিক। অলির মাঝরাতে রান্নাঘরে এসে ম্যাগি বানাতে বানাতে রাস্তার মোড়ে সাজের জিনিসের দোকানের আনমনে চোখ চলে গেলে ডিনার টেবিলের ওই ফাঁকা জায়গাটা দেখলে, ওই দূরে দাঁড়িয়ে থাকা একটা থমকে যাওয়া মুখটা দেখলে নিজের ভেতরটাই এত খালি খালি লাগছে কেন কিছুতেই যেন বুঝে উঠতে পারছে না ঠিক। আচ্ছা, এই ছেলেটাও তো এত অদ্ভুত কেন? অলি প্রেম করে জেনে এরকম সতর্ক দূরত্ব তৈরি করে চলেছে কেন কে জানে। আরে বাবা, অলি তো শুধু চেয়েছিল যাতে ওর আর শুভর বিয়েটা না হোক, কিন্তু তা বলে কি একটা বন্ধুও হওয়া যাবে না? এই আগে তো সুন্দর ছেলেটা এত সহজেভাবে মিশতো ওর সাথে, টুকটাক কথা বলতো, ম্যাগি করে খাওয়াতো। কিন্তু এই বুবাইয়ের সাথে আলাপের পর তো এমন একটা ভাব করে ঘুরে বেড়ায় যেন ওরই অন্য দেশের লোক, কোনোদিনও মুখটা দেখেনি ওর। সেদিন হঠাৎ করে জানে না এইসব আনমনে ভাবতে ভাবতে বেশ রাগ হলো ওরই। দিনটা রবিবার ছিল বলে শুভ বাড়িতেই ছিল, তাই কাউন্টার অ্যাটাক করতে কোনো প্রবলেম হয়নি। রাগটা মনে এসে জমা হতেই উলি গিয়ে হাজির হয়েছিল শুভর ঘরে। শুভ যদিও ওকে দেখে একটু অবাক চোখে তাকিয়েছিল, কিন্তু অলি সেই সবের তোয়াক্কা না করে বলে উঠেছিল বেশ তেজ দেখিয়ে, এই যে তোমার ব্যাপারটা কি শুনি? আমাকে দেখে এরকম এক্সপ্রেশন দিচ্ছ কেন আজকাল? যেন চেনই না, অন্য গ্রহ থেকে এসেছি। শুভ কথাটার কোনো মানে খুঁজে না পেয়েই গোল গোল চোখ করে জিজ্ঞেস করে উঠেছিল ওকে। হ্যাঁ, আমি কি করলাম আবার? অলির এবার মাথাটা আরও গরম হয়ে গিয়েছিল, যদিও এই মেজাজ গরমের কোনো কারণ খুঁজে পাচ্ছিল না নিজেও, কিন্তু তাও তেজটা বজায় রেখেই বলল, কি করলে আবার জিজ্ঞেস করছো? এখন রাতে ডিনার করতে আসো না কেন নিচে? আর তোমার মাঝরাতে আর জলতেষ্টা পায় না? আর সব থেকে বড় ব্যাপার, আমাকে দেখে তো যেচে পড়ে একটু কথাও বলতে আসো না আজকাল। আমি কি এতটাই খারাপ? কথাগুলো এক নিঃশ্বাসে বলে উলি একটু থেমেছিল এবার দম নেওয়ার জন্য, কিন্তু তখনই আনমনে শুভ বলে ফেলেছিল অন্য কথা, যেটা উলি একেবারে এক্সপেক্ট করেনি। ও যেন নিজের মনেই বিড়বিড় করে উঠেছিল এবার অলির সামনে। খারাপ কেন হতে যাবে কিন্তু অন্যের? অলির কানে স্পষ্ট কথাগুলো পৌঁছলে ও যেন ঠিক বিশ্বাস করতে পারছিল না লাইনগুলোকে, তাই কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করে উঠেছিল নিজে থেকে শুভকে, কি কি বললে তুমি? আমি অন্যের? শুভ যেন এবার আরেকটু থতমত খেয়ে গিয়েছিল, তারপর কিছু ভেবে কথা ঘুরিয়ে বলেছিল, না না, আমি ওইসব কিছুই বলিনি। আসলে এখন অফিসে কাজের চাপ খুব, তাই ল্যাপটপ খুলে কাজ করতে করতেই খাই। ওই জন্য আর নিচে সবার সঙ্গে খাওয়া হয় না একই টেবিলে বসে, আর বেশি কথাও হয় না। কাকুর সাথেও অনেক দিন বসে গল্প করিনি। অলি এইসব শুনে একটু শান্ত হয়ে অর্ডার করার সুরে বলল, বুঝলাম, তবে এত কাজ করা এই বাড়িতে নট অ্যালাউড। আর জীবনে কি সারাক্ষণ কাজই করে যাবে? এত কাজ করলে শরীর খারাপ হয়ে যাবে। তাই আজ থেকে আবার
আগের মতন নিচে এসে গল্প করতে করতে খাবে। ওইভাবে সারাক্ষণ একটা ঘরে এসে বসে থাকবে না, বুঝেছো? আর তুমি যদি নিজে থেকে না আসো তাহলে আমি তোমার ঘরে এসে তোমার হাত ধরে নিজের ডাইনিং টেবিল অবধি নিয়ে যাব। দেখি তারপর কত কাজ করো। কথাগুলো আবার এক নিঃশ্বাসে বলেই অলি থেমেছিল আর খেয়াল করেছিল শুভর মুখে আলতো হাসি। অলিরও সেটা দেখে হাসি চলে এসেছিল মুখে। হঠাৎ আনমনে বলে উঠেছিল, বাহ, ছেলেটার হাসিটা তো বেশ, এতদিনে খেয়ালই করিনি। না। তারপর আর বেশি কথা বাড়ায়নি অলি। নিচ থেকে বেরিয়ে এসেছিল শুভর ঘর থেকে। তবে মনে এখন অনেকটা শান্তি। যাক বাবা, এই ছেলেটার মৌনব্রতটা যে ভেঙেছে। ওর সঙ্গে অনেকদিন বাদে দুটো কথা বলেছে শুভর। যেন নিঃশব্দতা ভেঙেছে দুজনের মাঝের। কথাগুলো ভেবে অদ্ভুত একটা ভালো লাগা নিয়ে ফিরেছিল অলি সেদিন নিজের ঘরে। যেই ভালো লাগার খোঁজ এর আগে কোনোদিনও পায়নিও। এটা একদম নতুন কিছু, সব কিছু থেকে আলাদা একটা ফিলিং। শব্দ দিয়ে যেটাকে সাজিয়ে রাখা যায় না, শুধু অনুভবে মনে রাখা যায়। এরপর একটা সপ্তাহ চলে গেছে ক্যালেন্ডারের পাতা থেকে। সেদিনটা ছিল রবিবার। উনি সকালবেলা আজ এনজিওতে যাবে। স্ট্রিট চিলড্রেনদের জন্য এনজিও থেকে কিছু স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। অলিও আজ ক্লাস নেবে সেখানে। এই ভেবে সকাল সকাল রেডি হয়ে হাজির হয়েছিল শ্যামবাজারে ওদের এনজিওর অফিসে। তবে এখানে এসে হঠাৎ থমকে গিয়েছিল কেমন। এনজিওর অফিস রুমের পাশে যে এমনি ঘরটা আছে সেটা আজ ক্লাসরুম। ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টারে সেজে উঠেছে। আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে উল্টো দিকের বাচ্চাগুলোকে যেন কত কি বোঝাচ্ছে শুভ। ওর এই দৃশ্যটা দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল। শুভ এখানে কি করছে বুঝতে পারছিল না। উত্তরটা পেল ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর। শুভ বেরিয়ে এসে অলিকে দেখে নিচে থেকেই বলল, পেপারে অ্যাড দেখেছিলাম একটা, এই এনজিও থেকে দিয়েছিল ফ্রি টিচারের জন্য। আগের নর্থ বেঙ্গলে থাকার সময় এরকম কাজ করেছি, তাই এখানে এসেও যখন একটা সুযোগ পেয়ে গেলাম তখন আর মিস করলাম না। এরপর শনি রবি ছুটির দিনগুলোতে এখানে 2 ঘন্টা করে ক্লাস নেব সায়েন্সের। কথাটা শেষ করে শুভ এবার আলতো হাসলে অলির দিকে তাকিয়ে। তবে অলি হাসি ফেরত না দিয়ে কিরকম নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটার দিকে। এখন হঠাৎ মনে হলো এই হিসাবে পৃথিবীতে বেহিসাবি লোকজন আছে তাহলে, যারা নিজের সময়, পরিশ্রম, নিজের লাভের কথা না ভেবে ইনভেস্ট করে। সেদিন অলির মনে শুভ যেন অজান্তেই একটা জায়গা তৈরি করে নিয়েছিল নিজের। সবার থেকে আলাদা ভালো লাগার একটা জায়গা। এরপর প্রত্যেক শনি রবিবারগুলো কাটতো অলি সেই ভালো লাগার রেসটা নিয়ে। অলি বাচ্চাগুলোকে পড়ানো ছাড়াও নাচ শেখাতো। আর শুভ ম্যাথ সায়েন্সের মাঝে কখনো কখনো আঁকা। অলি সেই সময়ের কারণে অকারণে তাকাতো শুধু ছেলেটার দিকে। ওর হাসি, বাচ্চাদের সাথে মিশে যাওয়ার নেচার, ওর গল্প করে করে পড়া বোঝানো, কোলে বসিয়ে ড্রয়িং খাতায় পেন্সিলের টান শিখিয়ে দেয়া, সব খেয়াল করতে অলি মন দিয়ে। আর কিছু না বলেও একটা মন ভালো করা সকাল দিয়ে আসতো এই শহর অলির কাছে। সেদিনও এইরকমই একটা সকালে অলি এসে হাজির হয়েছিল এনজিওতে। ভেবেছিল আজ বাড়িও শুভর সঙ্গেই ফিরবে একসাথে। এই ভেবে বেশ খুশি মনে দিনটা কাটিয়ে দিচ্ছিল অলি। কিন্তু তাল কাটলো সেদিন এনজিও থেকে বেরিয়ে। অলি খেয়াল করেছিল শুভ দুপুর 1টার মধ্যেই বেরিয়ে গেল এনজিও থেকে। অদ্ভুত, অন্যদিন তো 3টার আগে বেরোয় না ছেলেটা। সেই ভেবে অলি বেশ তড়িঘড়ি নিজের কাজ শেষ করে বেরিয়ে এসেছিল এনজিওর দরজার বাইরে। আনমনির ভিড় রাস্তার মধ্যে তারপরও খুঁজছিল শুভকে। এত তাড়াতাড়ি নিশ্চয়ই খুব বেশি দূরে যেতে পারেনি। এই ভেবে এলোমেলো ভাবে তাকাচ্ছিল রাস্তার এদিক সেদিক। কিন্তু এই মুহূর্তে হঠাৎ দূরের একটা দৃশ্য দেখে কথার চোখটা স্থির হয়ে গেল অলির। শুভ একটা মেয়ের সাথে বেশ হেসে হেসে কথা বলে হলুদ ট্যাক্সির দরজাটা খুলে দিচ্ছে ওর জন্য। তারপর মেয়েটা হঠাৎ ওঠার পর শুভ নিজেও ট্যাক্সিতে উঠে গেল। আর অলির চোখের পলকে ধুলো উড়িয়ে ট্যাক্সিটা দূরে কোথাও হারিয়ে গেল কেমন। অলি যেন থমকে দাঁড়িয়ে রইল সেই মুহূর্তে কিরকম রাস্তার মাঝে। আজ হঠাৎ এইসব দেখে এই ছেলেটার জন্য অদ্ভুত একটা খারাপ লাগা এসে ভিড় করছে ওর মনে। মনে হচ্ছে এটা তো হওয়ার কথা ছিল না। আজ তো অলির ফেরার কথা ছিল শুভর সাথে। তাহলে সব কিরকম বদলে গেল কি করে? কথাটা ভেবে হঠাৎ অলির মনে মেঘ জমল কেমন। চারিদিকে বৃষ্টি নামলো তখন, না চাইতেও।
এরপর অলি বাড়ি ফিরে খুব অস্থিরভাবে অপেক্ষা করতে থাকলো আর ছেলেটার জন্য। মনে মনে শুধু একটা প্রশ্নই ঘোরাফেরা করছিল ওর, যে মেয়েটাকে যার সঙ্গে এই ছুটির দিনের কলকাতায় শুভ একা একা সময় কাটায়, ও কি তাহলে প্রেম করে? গার্লফ্রেন্ড আছে ওর? কিছুতেই যেন ঠিক মেলাতে পারছিল না কিছু। শুধু এইসব ভেবেই ওদের চারিদিকটা কিরকম মন খারাপে ছড়িয়ে যাচ্ছিল। যখন সেদিন এইসব ভাবনার ভিড়ে ঘড়ির কাঁটা যখন 10টা ছিল, তখন শুভর কলিং বেল বাজানোর আওয়াজ কানে এলো অলি। এর মানে এতক্ষণে সময় হলো ওনার ফেরার। ভেবেই কিরকম একটা রাগ আর কষ্ট এসে জমা হলো মনে। শুভ এরপর নিজের ঘরে যেতে অলিও কয়েক মিনিটের ভিড়ে হাজির হলো সেখানে। শুভ এখন হঠাৎ অলিকে দেখে একটু হেসে জিজ্ঞাসা করে উঠল, তুমি কখন ফিরলে আজ এনজিও থেকে? তুমি কিন্তু খুব ভালো নাচতে পারো, এটা আমার জানা ছিল না। বাচ্চাদের এখন শেখাও যখন দেখি। অলি এসব শুনেও না শোনার মতন করে অন্য একটা প্রশ্ন করে উঠল ডিরেক্টলি শুভকে হঠাৎ। ওই মেয়েটা কে ছিল জানতে পারি? শুভ এরকম প্রশ্নে কয়েক সেকেন্ড সময় নিয়ে বলে উঠল, মেয়ে মানে কার কথা বলছো? অলি এবার আরো সোজাসুজি বলল। যার সাথে ট্যাক্সিতে উঠে গেলে সে গার্লফ্রেন্ড? অলির এরকম প্রশ্নে শুভ এবার চুপ করে রইল যেন কিছুক্ষণ। অলির এতে রাগ আর খারাপ লাগাটা বাড়লো আরো। ও এবার একটু কথা সাজিয়ে বলল, ও সরি, মনে হয় বেশি পার্সোনাল কোশ্চেন করে ফেলেছি। এতটাও ভালো বন্ধু নই আমরা। ঠিক আছে, আসছি। কথাটা শেষ করে অলি চলে যেতে চাচ্ছিল, কিন্তু শুভকে থামিয়ে দিয়ে বলল, না, সেরকম না। আসলে ও আমার গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ড ছিল একটা সময়ে। অলি এই উত্তরে কোনো মাঝি খুঁজে পেল না। ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল। মানে বুঝলাম না ঠিক। শুভ তখন ডিটেইলে এক্সপ্লেন করে বলল, মানে আমি যখন কলেজে ছিলাম তখন আমাদের দুজনের একটা রিলেশন ছিল 2 বছরের। তারপর ঠিক ম্যাচ হয়নি দুজনের। তনিমার বাবারও পোস্টিং হয়ে গিয়েছিল কলকাতায়, সেই সবের জন্য ব্রেকআপ হয়ে যায় আমাদের। তারপর 4 বছর বাদে আমি যখন কলকাতায় এলাম, হঠাৎ দেখা হলো ওর সঙ্গে। সেদিন একটা শপিং মলে বন্ধুর মতোই কথা হলো দুজনের। তারপর আজকের প্ল্যানটা হলো হঠাৎই এই। অলি যেন এইসব শুনে থমকে গেল। হঠাৎ মনে মনে একটা প্রশ্ন এসে উকি দিল, শুধুই কি বন্ধু? তখন শুভ আবার আরেকটা কথা বলে উঠল, বলি সরি, আজ রাতে আমি আর খাবো না। তোমাদের আগে বলা হয়নি। আমি আসলে ডিনার করে এসেছি তনিমার সাথে। আবার খাবারটা ফ্রিজে রেখে দাও প্লিজ, কাল খাবো। অলি কথাটা শুনে আর ঠিক কি বলবে বুঝতে পারল না। জোর করিয়ে যেন কিছু কথা সাজিয়ে বলল, ঠিক আছে, তাই হবে। যাই হোক, আসি। গুড নাইট। সেদিন অলি এরপরে ঘরে ফিরে অকারণে চোখ ভিজিয়ে বসেছিল কিছুক্ষণ। হঠাৎ মনে হচ্ছিল খুব কাছের কেউ যে শুধু ওর ছিল, সে চলে যাচ্ছে দূরে। একটা কিছু ভাঙছে আজ ভেতরে, মনটা যেন কিরকম টুকরো টুকরো হয়ে যাচ্ছে। অলি বুঝতে পারছিল যে প্রেমটার অপেক্ষা ও এতদিন ধরে করেছিল, সেই প্রেমটাই চলে এসেছে আজ ওর কাছে, কিন্তু হয়তো অন্যের হয়ে। সেদিনের পর উনি নিজের অজান্তেই কেমন একটা বলতে গিয়েছিল। একটা মন খারাপের সকাল বিকেলের মাঝে যেন বাস করত। বারবার শুধু সেই দিনের ওই মেয়েটার সঙ্গে শুভ ট্যাক্সিতে উঠে হারিয়ে যাওয়ার দৃশ্যটাই যেন ভেসে উঠত চোখের সামনে। কেন এরকম এলোমেলো হয়ে যাচ্ছিল ওরই, তার কারণটা ঠিক নিজেই খুঁজে পাচ্ছিল না ও। তবে আজকাল মনে হয় বয়ফ্রেন্ডের নাটকটা মনে হয় না করলেই ভালো হতো। বাবার কথায় শুভকে বিয়ে করতে রাজি হয়ে গেলে এই মন খারাপটা হয়তো আজ সঙ্গী হতো না। যাই হোক, সেদিন এইসব ভাবনার ভিড়েই সকালবেলা শুভর ঘরে এসেছিল ওকে ব্রেকফাস্ট দিতে। শুভ সেই মুহূর্তে স্নানে গিয়েছিল। উনি পাউরুটির প্লেটটা টেবিলে রেখে বেরিয়ে যাচ্ছিল, তবে থমকে গেল শুভর ফোনে একটা SMS এর শব্দ শুনে। টেবিলে রাখা মোবাইলের স্ক্রিনে যেন তনিমা নামটা জল করে এসে দেখা দিল ওরির সামনে। সেই সময়ে যে ওরির ভিতরে কি হলো, ও যেন কিছুতেই আটকাতে পারল না নিজেকে। ওই SMS-টা পড়ার থেকে কি লিখেছে মেয়েটা, প্রশ্নটা মনে আসতেই ও শুভর ফোনটা নিয়ে SMS-টা খুলে দেখল। আজকে বিকেল 5টার সময় থাকবো সাউথ সিটিতে, দেখা হচ্ছে। লাইনটা পড়েই যেন উনির চারিদিকটা কয়েক সেকেন্ডের জন্য অন্ধকার হয়ে গেল। রাগ আর কষ্ট ভেতরে একসাথে ফিল হলে যে ঠিক কিরকম যন্ত্রণা হয় বুকে, ওলি আজ প্রথম বুঝল।
ও মোবাইলটা তারপর টেবিলে রেখে চলে এলো নিজের ঘরে। কিরকম যেন কান্না পাচ্ছে। ওইখন কি দরকার ছিল সেই দিন বাবাকে না বলা? তাহলে আজ সাউথ সিটিতে ও থাকতো শুভর সঙ্গে। এই অনিমা তনিমা নয়, এইসব ভেবে নিজেকেই যেন স্টুপিড মনে হচ্ছিল ওর। তবে কে এই তনিমা? কি এমন মেয়ে যার জন্য শুভ নতুন করে প্রেম করছে? এটা দেখার একটা কিউরিসিটি মনে এসে ভিড় করলো কেমন। উনি ব্যাপারটা ভেবে বুবাইকে ফোন করলো। এই ছেলেটার হেল্প চাই আজ, নইলে একা একা সাউথ সিটি কি অজুহাতে যাবে? এইসব ভাবনার ভিড়েই বুবাই সেই পুরনো গলায় বেশ খুশি খুশি হয়ে ফোনটা ধরে বলল, হাই অলিদি, কি খবর, কেমন আছো? সেদিন যা রেগে গেছিলে, আমি তো ভাবলাম আর ফোনেই করবে না হয়তো কখনো। অলি কথাটা শুনে কোনো উত্তর না দিয়ে একেবারে কাজের কথায় এসে হাজির হলো। একটু সাজিয়ে গুছিয়ে বলল, আজ বিকেল 5টার সময় সাউথ সিটিতে যেতে পারবে? তোকে কেএফসিতে খাওয়াবো। বুবাই তো এবার বেশ অবাক হয়েই বলে উঠল, কি কাজ অলিদি? আবার বয়ফ্রেন্ড সাজতে হবে? নইলে তো ঘুষ তুমি দিতে না। অলি এটা এক কথাই উত্তর দিল। হ্যাঁ, ঠিক বুঝেছিস, তবে নো ওভার অ্যাক্টিং, মনে থাকে জানো। কথাটা কমপ্লিট করে অলি আর বুবাইয়ের হ্যাঁ না কিছু না শুনেই ফোনটা রেখে দিল। তারপর ঠিক বিকেলের মধ্যে এনজিওতে থেকে সোজা হাজির হলো সাউথ সিটির সামনে। বুবাইও সেজে গুজে রেডি অ্যাক্টিং করার জন্য। অলিকে দেখে একগাল হেসে বলল, তুমি আজ একদম টেনশন ফ্রি থাকো। আজ আর সিনগুলো ঝোলাবো না আমি, দেখো শুধু একবার। অলি এটা শুনে একটু জোর করে হেসেই বলল, দেখা যাবে, চল এখন। কথাটা শেষ করে এবার অলি মলে ঢুকেছিল। প্রেমিক যুগলটা যে বেশিরভাগ ফুড করেই থাকে সেটা অলি জানে, তাই আর সময় নষ্ট না করে ফুড করে রাস্তায় পা বাড়িয়েছিল। আর এখানে এসে মিলেও গেল ধারণাটা। ওই দূরের টেবিলটায় শুভ বসে আছে, উল্টো দিকে ওই সেদিনের ট্যাক্সিতে উঠে যাওয়া মেয়েটা। দেখে কিরকম যেন মুখটা কঠিন হয়ে গেল ওর। ও বুবাইয়ের হাতে এরপর ইচ্ছে করে নিজের হাতটা জড়িয়ে এসে হাজির হয়েছিল ওদের সামনে। এক্সপ্রেশনটা তবে এমন দিয়েছিল যেন অবাক হয়ে গেছে ভীষণ শুভকে দেখে। বেশ থমকে দাঁড়িয়েও বলে উঠেছিল, আরে শুভ, তুমি এখানে? শুভ হঠাৎ একটু অবাক হয়েছিল ওরিকে দেখে, তাও আবার ওর বয়ফ্রেন্ডের সাথে। একটু যেন জোর করে হেসেই বলেছিল, হ্যাঁ এই তো এলাম একটু তনিমার সাথে আলাপ করিয়ে দেই। আর তোমরা দাঁড়িয়ে কেন, বসো। উনি কথাটা শুনে নিজেও জোর করে হেসে বলল, হ্যাঁ, ওকে তো অনেকদিন আগে থেকেই চিনি। এনজিওর সামনে থেকে ট্যাক্সিতে উঠলে দেখলাম। কথাটা শেষ হতেই এবার বুবাই বলে উঠল শুভকে, হট এ প্রেজেন্ট সারপ্রাইজ। সত্যি ভাবিনি এখানে এসে তোমার সাথে দেখা হয়ে যাবে। বুবাইয়ের কথাটা শুনে শুভ এবার তনিমাকে বলল, তোমার কাছে তো সবাই নতুন, যাই হোক আলাপ করিয়ে দিচ্ছি। অলি আমার বাবার বন্ধুর মেয়ে, আর ও হলো অলির বয়ফ্রেন্ড বুবাই। দারুণ কবিতা লেখে। কথাটা যে শুভ বুবাইয়ের খিল্লি উড়িয়ে বলেছে সেটা অলি সেদিন সঙ্গে সঙ্গে বুঝলেও বুবাই ঠিক মাথায় ঢোকেনি। ও বেশ বিগলিত হয়ে বিনয়ের সুরেই বলল, কি যে বলছো তুমি, ওই সামান্য লিখি আর কি, অতি নগণ্য আমি এই কবিতার মহাসমুদ্রে। অলি কথাটা শুনে বুবাইয়ের হাতে আড়াল করে জোরে একটা চিমটে কাটলো। এখন ছেলেটা আবার শুরু করেছে বেশি বকা, যত সব। তখনই এবার তনিমা বলে উঠল ওদের, খুব মিষ্টি কাপল তোমরা। কতদিনের রিলেশন তোমাদের? কথাটা শুনে উনি এবার বিষম খেল। এই শুরু হলো প্রশ্ন, কবে থেকে প্রেম, কি করে আলাপ। একেবারে লাভ স্টোরি লাইন বাই লাইন না শুনে কারো শান্তি নেই। কথাটা ভেবেই উনি বলে উঠল, 2 বছর। তবে এই মুহূর্তে বুবাই একটু আকাশ পাতাল ভেবে উত্তর দিল। 4 বছর? আর আবার কেস? তনিমা আর শুভর মুখটা এই মুহূর্তে বেশ অবাকি। তনিমা এবার একটু কনফিউজড হয়ে জিজ্ঞেস করলো, মানে 4 না 2? বুঝলাম না ব্যাপারটা। উনি তখন ঠিক কি বুঝবে বুঝতে না পারলেও বুবাই একটু কনফিডেন্সের সাথে বলল, আসলে আমি অলি বেবির সঙ্গে বন্ধুত্বের সময়টাকেও প্রেমের সময় বলেই ধরি। আমরা 2 বছর এমনি বন্ধু ছিলাম, তারপর প্রেম 2 বছরের। অলি এবার আলতো হেসে কথাটার সমর্থন জানালো। তনিমা এইসব শুনে বেশ খুশি হয়ে যেন বলে উঠল, কি রোমান্টিক সত্যি। সবার মধ্যে যদি এরকম বন্ডিং থাকতো। যাই হোক, এভাবেই টুকরো কথায় পিৎজা,
কেএফসির পপকর্ন, চিকেন আর স্ট্রিট বার্গারের মাঝে আর ওরির মন খারাপের আড়ালে কেটে যাচ্ছিল সন্ধেটা একটু একটু করে। কিন্তু তাল কাটলো একটা ঘটনার পর। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে বুবাইয়ের পেছনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে উঠল, কি ব্যাপার তুমি এখানে? তুমি যে বললে তোমার মাসির বাড়ি যাওয়ার আছে, তাই বেরোতে পারবে না আজ? গলাটা শুনে যেন বুবাই কিরকম আটকে উঠল সেই মুহূর্তে। প্রায় এক ধাক্কায় চেয়ার ছেড়ে উঠে পিছনে ফিরে বলল, রিয়া, তুমি এখানে? কথাটা শুনে রিয়া কোনো উত্তর না দিয়ে নিজে প্রশ্ন করে উঠল, আমার কথা বাদ দাও, আগে তুমি বলো তুমি এখানে কি করছো? এর উত্তরে বুবাই একটু আমতা করে বলল, না মানে রিয়া, ওই একটু দরকার ছিল অলিদির, তাই আর কি এসেছিলাম। কথাটা শুনে রিয়ার কিছু বলার আগে উল্টো দিকে বসে থাকা তনিমা অবাক হয়ে বলে উঠল, অলিদি? এই তো অলি বেবি বলছিলে, ও তো তোমার গার্লফ্রেন্ড। দিদি কেন বলছো? কথাটা শেষ হতেই বুবাই যেন বিষম খেলো আবার। আর রিয়া যেন হঠাৎ করে কেমিক্যাল রিয়াকশন হওয়ার মতো মুখ লাল করে বলে উঠল, কি বলছো এইসব? অলিতি তো তোমার কলেজের সিনিয়র ছিল, তুমি ওর সাথে প্রেম করতে শুরু করে দিয়েছো নাকি? আজ তাহলে তোমার একদিন কি আমার একদিন? প্রায় এক নিঃশ্বাসে রিয়া সেদিন কথাগুলো বলে বুবাইয়ের দিকে যেন গোল গোল চোখ করে তাকিয়ে রইল। বুবাই এবার আর অপেক্ষা না করে অলির দিকে তাকিয়ে বলে উঠল, সরি অলিদি, আর আমার পক্ষে এই অ্যাক্টিংটা চালিয়ে যাওয়া পসিবল না। আমি তোমাকে কেএফসির চিকেনের টাকা দিয়ে দেব ফেরত। সরি। কথাটা শেষ করে রিয়ার দিকে তাকিয়ে একটু কথা সাজিয়ে বুবাই বলে উঠল, অলিদি আমাকে নিজের বয়ফ্রেন্ড সাজার অ্যাক্টিং করতে বলেছিল, আর কিছু না। আমি সত্যি মনে প্রাণে শুধু তোমারই বয়ফ্রেন্ড। বিশ্বাস করো রিয়া, প্লিজ। রিয়া কথাটা শুনে আর কোনো উত্তর না দিয়ে রাগে গজগজ করতে করতে উল্টো দিকে হাঁটতে শুরু করলো এবার। আর বুবাইও আর কোনো দিকে না তাকিয়ে রিয়ার পেছন পেছন হাঁটতে শুরু করলো। তবে এইসবের মধ্যে অলি কয়েক সেকেন্ড জন্য মূর্তির মতন স্থির হয়ে বসেছিল। তারপর শুভকে অবাক হয়ে যাওয়া মুখটা দেখে খেয়াল হলো যে কি হয়েছে এতক্ষণ। সব সত্যি বেরিয়ে গেছে সবার সামনে, আর লজ্জার কিছু বাকি নেই। ওরি আজ শেষ। কথাটা ভাবতে ওরি উঠে দাঁড়ালো। তারপর আমি আসছি বলেই জোরে পা চালালো। যে করেই হোক এখন ওকে শুভ আর তনিমার সামনে থেকে দূরে চলে যেতে হবে। এই মলটা থেকে দূরে চলে যেতে হবে। কি করে আর ওদের ফেস করবে ওরি? ইস, কি ভাবছে এখন ওরা ওরিকে নিয়ে? আর বুবাইটা, ও একটা গল্প বানিয়ে বলতে পারে না গার্লফ্রেন্ডকে। সব সত্যি একেবারে উগড়ে দিতে হলো। এইভাবে কেস খাওয়ালো ওরিকে ছেলেটা। কথাগুলো ভাবতে ভাবতে উনি জোরে জোরে পা চালাচ্ছিল, কিন্তু থমকে দাঁড়িয়ে পড়লো দূর থেকে ভেসে আসা একটা গলার আওয়াজ শুনে। অলি দাঁড়াও, কোথায় যাচ্ছ? ওয়েট। শুভ পেছন থেকে জোরে জোরে কথাটা বলতে বলতে এখন ওর দিকে এগিয়ে আসছে। ঘুরে তাকিয়ে দৃশ্যটা দেখে অলি আরো জোরে পা চালালো। এই ছেলেটা নিজের গার্লফ্রেন্ডকে ছেড়ে এখানে কি করছে? ধুর বাবা! কথাটা ভাবতে ভাবতে অলি প্রায় মলের দরজার বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু হঠাৎ শুভ ওর খুব কাছে এসে ওর হাতটা ধরে ফেললো শক্ত করে। আর অলি আটকে গেল ওই সেই টানে। শুভ এবার বেশ জোরেই বলে উঠল, কি হয়েছে? কখন থেকে ডাকছি, দাঁড়াচ্ছিলে না কেন? আমরা একসাথেই বাড়ি ফিরবো, চলো। বাকি কথা ট্যাক্সিতে হবে। কথাটা শেষ হতেই অলির মুখটা অন্ধকারে হয়ে ছেয়ে গেল কেমন। একেবারে বাঘের মুখে এসেই পড়ল। যার সঙ্গে বিয়ে ভাঙার জন্য এত নাটক করেছিল তাকে এখন কি উত্তর দিবে ও? মানে কেসের কি আর কিছু বাকি থাকবে না আজ? এইসব কথার ভিড়েও কেমন ঘোরের মধ্যে শুভর সঙ্গে মল থেকে বেরিয়ে এসে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা ট্যাক্সিগুলোর মধ্যে একটাতে উঠল। তারপর চোখের পলকে ট্যাক্সিটা শহরের ভিড় রাস্তা পেরিয়ে এগোতে থাকলো। এই মুহূর্তে শুভ ওকে একদম সোজাসুজি জিজ্ঞেস করেই উঠল, কিসের জন্য করেছিলে এইসব নাটক? ব্যাপারটা কি? অলি এর কি উত্তর দেবে বানিয়ে বানিয়ে আর ভেবে না পেয়ে একেবারে মুখের উপর সত্যিটাই বলে ফেললো এবার। ব্যাপার আবার কি? আমার বাবা তোমার সাথে বিয়ে দেবে ভাবছিল, কিন্তু আমি প্রেম করে বিয়ে করতে চেয়েছিলাম, অ্যারেঞ্জ ম্যারেজ না। তাই তোমার সামনে একটা বয়ফ্রেন্ড বানিয়ে নিয়ে গেছিলাম, যাতে তুমি নিজেই আমাকে বিয়ের কথা কখনো না ভাবো। কথাগুলো বলে অলি প্রায় কেঁদেই ফেললো যেন। এরকম কেসও জীবনে খায়নি আসলে। এরপর আর কান্না ছাড়া আর করার মতন কিছুই নেই। তবে এই মুহূর্তে এইসব দৃশ্য দেখে শুভ খুব জোরে হেসে ফেললো হঠাৎ।
কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারল না যেন। তারপর অলিকে হাসতে হাসতেই জিজ্ঞেস করে উঠল, তো কী রকম ছেলে চাই তোমার, যার সাথে প্রেম করার জন্য এত কাণ্ড? অলি কথাটা শুনে ওই কাঁদো কাঁদো মুখে বলল, চাইতাম একটা সময় যে গিটার বাজাতে পারবে, কবিতা লিখতে পারবে, আরো কত কি, কিন্তু এখন কথাটা বলি অলি এবার থমকে গেল। কিছুতেই যেন সেন্টেন্সটা কমপ্লিট করে বলতে পারলো না নিজে যে এখন তোমাকেই চাই। শুধু নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল শুভর দিকে। শুভ এবার একটু স্থিরভাবে অলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে উঠল আরেকবার, কিন্তু এখন কি? অলি এর উত্তরে আস্তে গলায় চোখ নামিয়ে বলে উঠল, কিছু না, তুমি বুঝবে না। এরপর নিস্তব্ধতার মাঝে কাটিয়ে দিল সেদিন ওরা পুরো রাস্তাটা। যে আর ওর নেই, যে তার পুরনোর কাছে ফিরে যেতে চায়, তাকে বলি কি হবে এই নতুন ফিলিংসটার ব্যাপারে? তার থেকে বরং এটা লুকানোই থাক, ওর মধ্যেই থাক। এই ভাবনাটাই যেন মনে এসে ভিড় করলো অলি এই মুহূর্তে। দুদিন বাদে সকালে অলি হঠাৎ একটা শক পেল যেন। নর্থ বেঙ্গল থেকে শুভর বাবা এসে হাজির হঠাৎ অলিদের বাড়িতে। শুভর সাথে ফোনে নাকি কথা হয়েছিল, বিয়ের ব্যাপার নিয়ে জিজ্ঞেস করতে বলেছে। একটা মেয়ে পছন্দ হয়েছে খুব, মেয়ের বাবার সাথে কথা হয়ে গেছে ওনার, সবাই এই সম্বন্ধে রাজি। তাই একেবারে এঙ্গেজমেন্ট করিয়ে বিয়ের ডেট ফাইনাল করে উনি বাড়ি ফিরবেন। অলির কথাগুলো শুনে যেন ধাক্কা লাগলো আজ কিরকম। আর তার উপরেই ওর বাবা ভদ্রতার একটা স্টেপ এগিয়ে গিয়ে যখন বলল এত তাড়াতাড়ি লজ বুক করা হবে না, যেহেতু কলকাতায়, তাই এঙ্গেজমেন্ট ওদের বাড়িতেই হবে, তখন যেন অলি আরো বেশি নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ যেন চোখটা ভিজে এলো কেমন করে। ওর এসে এই ছিল যাকে ভালোবেসে তারই এঙ্গেজমেন্টের ডেকোরেশন অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তারপর হাসি মুখে একটা অন্য মেয়ের হয়ে যেতে দেখতে হবে ছেলেটাকে চোখের সামনে। ভেবেই যেন কিরকম এলোমেলো লাগছিল চারদিকটা। মনে মনে অলি টুকরো টুকরো হচ্ছিল আজ। এত তাড়াতাড়ি যে একেবারে বিয়ের ডিসিশন নিয়ে নিবে শুভ আর তনিমা, এটা আসলে অলি ভাবেনি। তাই অ্যাকসেপ্ট করতে ভীষণ কষ্ট হচ্ছে এই মুহূর্তে। সেদিন এইসবই ভাবছিল ব্যালকনিতে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা। তার আগে বিকেলে নিজে গিয়ে মিষ্টির দোকানে মিষ্টির অর্ডার দিয়ে এসেছে। শেষে জীবনে যে ওকে এই দিন দেখাবে সত্যি কখনো ভাবেনি অলি। তাই অন্ধকার মুখে দাঁড়িয়েছিল একা একা। তবে হঠাৎ সেই একাকিত্বের মাঝে শুভ এসে হাজির। বেশ আলতো হেসে সেদিন ছেলেটা বলল, হঠাৎ ডিসিশনটা নিয়ে নিলাম, তুমি খুশি তো? অলি কথাটা শুনে একেবারে যেন ধাক্কা খেলো ভেতরে। তারপর কিছু কথা ভেবে বলল, বিয়ে তো তুমি আর তনিমা করবে, তোমরা খুশি হলেই হলো। না, তুমি তো আমার এঙ্গেজমেন্টে খুবই ইম্পর্টেন্ট একজন। কলকাতায় বন্ধু বলতে তো শুধু তুমি, তুমি না থাকলে তো হবেই না কিছু। তাই জিজ্ঞেস করলাম, তুমি খুশি তো? অলির কথাটা শেষ হতেই শুভ একটু ভেবে বলল। অলি এর উত্তরে কি বলবে বুঝতে পারল না। সত্যিটা আজ আর বলে কোনো লাভ নেই, আর মিথ্যে বলতে ইচ্ছা করছে না। তাই কথা ঘোরানোর জন্য নিজে একটা প্রশ্ন করে উঠল, আচ্ছা, তোমরা হঠাৎ এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্টের ডিসিশন কেন নিলে? আর কিছুটা সময় নিয়ে এগোনো যেত না? অলির কথা শুভ কয়েক সেকেন্ড চুপ থেকে বেশ দৃঢ় গলায় বলল, না, আসলে আমি বুঝে গিয়েছি মেয়েটা আমাকে খুব ভালোবাসে, আর আমিও। তাই শুধু শুধু দেরি করা ঠিক হবে না। অলি উত্তরটা শুনে কিরকম থমকে গেল। তারপর আস্তে গলায় বলল, হ্যাঁ, ঠিক করেছো। এরপর শুভ অলিকে আরেকটা কথা বলে উঠল হঠাৎ, যেটা অলি ভাবেনি। শুভ বেশ অর্ডার করার মতন করেই বলল, কাল কিন্তু তোমাকে আমার সাথে বেরোতে হবে একটা ড্রেস সিলেক্ট করতে। আমি আসলে এঙ্গেজমেন্টের দিন সারপ্রাইজ দিতে চাই। তোমার পছন্দ তো ভালো, হেল্প করবে না আমার? কথাটার উত্তরে অলি যেন নিস্তব্ধ হয়ে গেল ভেতর থেকে কেমন। ভালোবাসলে যে এতটা যন্ত্রণা হয় মনে, অলি বুঝলো আজ ভীষণভাবে। তবে না বলল না শুভকে। যখন আংটি বদলটা চোখের সামনে নিজের বাড়িতে দেখতে হবে, তখন ড্রেস পছন্দ করতে যাওয়াটা এমন কি, এইসব ভেবে শুভকে বলল, ঠিক আছে, কাল বিকেলে যাব। এরপর আর সেদিন শুভ কথা না বাড়ি ব্যালকনিটা খানিক খালি করে চলে গেল অলির কাছ থেকে। আর এই নিঃসঙ্গ অন্ধকার রাত অলি যেন এই মুহূর্তেই মিশে যেতে ইচ্ছে করলো। আরেকবার একাকিত্ব এসে ঘিরে ধরলো ওকে ভীষণ শক্তভাবে। এরপর চোখের পলকে ঘড়ি কাঁটা ধীরে ধীরে এগিয়ে গিয়ে পরের দিনে বিকালটা নিয়ে এলো শহরে। অলি 5টার মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়লো শুভর সাথে। এই দোকান ও দোকান ঘুরে ঘুরে শেষে একটা শাড়ি কিনলো লাল রঙের তনিমার জন্য।
সেদিন আনমনে অলির চোখটা ভিজে এসেছিল হঠাৎ। শুভ খেয়াল করেনি ব্যাপারটা। আসলে যখন বিভিন্ন দোকানে গিয়ে শাড়িগুলো দেখছিল, নিজের না পাওয়াটাই বেশি করে মনে পড়ছিল ওর। মনে হচ্ছিল এই দিনটা তো ওর হওয়ার কথা ছিল। সব হিসেব কেমন বদলে গেল জীবনে, আর অলির হাতটা খালি রয়ে গেল আজ। যাই হোক, এই এলোমেলো ছন্নছাড়া ভাবনাগুলোর ভিড়েই সারা রাত পার করে এঙ্গেজমেন্টের দিনের সকালটা চলে এলো জীবনে। অলি সারা রাত ঘুমোয়নি কাল থেকে, অপেক্ষা করছিল এই সকাল হওয়ার। তাহলে একটু এই বাড়ি থেকে বেরিয়ে শান্তি পাবে ও। এই ভেবেই রেডি হয়ে 9টার মধ্যেই ড্রয়িং রুমে এসেছিল। শুভর এই মুহূর্তে কফি খাচ্ছিল বসে। ওকে এইভাবে রেডি হয়ে আসতে দেখে নিজে একটু অবাক হয়ে গেল হঠাৎ। তারপর জিজ্ঞেস করে উঠল উত্তেজিত গলায়, এ কি, তুমি কোথায় যাচ্ছ? আজ তো এঙ্গেজমেন্ট, তুমি আজও এনজিও যাবে নাকি? কথাটা শুনে অলি যেন থমকে গেল কিছুক্ষণ। এমনভাবে শুভ বলল যেন ওর সঙ্গে এঙ্গেজমেন্ট। তবে ভাবনাটাকে আর বাড়তে না দিয়ে অলি একটু অন্ধকার মুখে বলে উঠল, আমি বিকেলের মধ্যে চলে আসব। আর তো কোনো কাজ নেই এখানে, ডেকোরেশনের লোকরাও চলে এসেছে, আর বাবা কাকুর সঙ্গে গিয়ে ক্যাটারিংকে বলে দিয়েছি। যাই হোক, আসি এখন। তুমি আজ আমার থাকা না থাকা নিয়ে নাইবা ভাবলে, তনিমাকে নিয়ে ভাবো। কথাটা বলে অলি এবার বেরিয়ে এলো বাড়ি থেকে, শুভর সামনে থেকে। এই মুহূর্তে আকাশে ঝকঝকে রোদ, ভীষণ রোদেলা চারদিক। কিন্তু অলির চোখে হঠাৎ যেন বৃষ্টি নেমে এলো কেমন। ঘন কালো অন্ধকারে মেঘে ঢেকে রইল ওর চারদিকটা। এনজিওতে গিয়েও ঠিক শান্তি পেল না যেন আজ। মনটা আসলে ওই ছেলেটার কাছেই পড়ে আছে ওর। তাই শরীরটাকে যেখানেই নিয়ে যাক, মনে মনে তো একটা না পাওয়ার যন্ত্রণার সাথে সহবাস করছে সারাক্ষণ। সেদিন এইসব ভাবতে ভাবতেই সব কাজ শেষ করে বিকেল 4টার পর বেরিয়ে এসেছিল এনজিও থেকে। তবে গেটের বাইরে আসতেই কেমন যেন অবাক হয়ে গেল অলি। ওর বাবার গাড়িটা নিয়ে শুভ নিজে এসে দাঁড়িয়ে আছে এখন এনজিওর সামনে। অলি দৃশ্যটা দেখে অবাক হয়ে শুভর কাছে গেল। তারপর কিছু না ভেবেই বলে উঠল, তুমি এখানে কি করছো? আজ না তোমার এঙ্গেজমেন্ট? এখানে আসার কি দরকার ছিল? শুভ এর উত্তরে অল্প হেসে বলল, তোমাকে নিতে এসেছি, তারপর দেখা গেল তুমি আমার এঙ্গেজমেন্টে এলেই না, তখন কি হবে? তাই চলে এলাম, আর একটু দেরি করলে এনজিওর ভেতরে ঢুকে নিয়ে আসতাম। অলি এইসব শুনে ঠিক কি বলবে বুঝতে পারল না। বুকের ভেতরের কষ্টটা যেন আরো দ্বিগুণ তিনগুণ হয়ে বেড়ে গেল ওর। মনে হলো যার কাছ থেকে পালাতে চায় সেই মানুষটাই যেন নিজে থেকে এসেছে ওকে আঘাত দিতে, টুকরো টুকরো করে ভাঙতে। মনে মনে রাগ হচ্ছে আজ নিজের ওপর। কেন সেদিন শুভর সঙ্গে সম্বন্ধটা ভাঙার জন্য এত নাটক করলো? কেন বুঝলো না নিজের মনকে? তাহলে হয়তো জীবনে ওর সাথে এরকম নাটক করতো না। এইসব ভাবনার মাঝে অলি গাড়িতে উঠে বসলো চুপচাপ। তারপর চলন্ত রাস্তা পার করে হাজির হলো মন ভাঙার ঠিকানায়, ওর নিজের বাড়িতে। এই মুহূর্তে এসে অলি আরো বেশি থমকে গেল। বিশেষ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আসলে ওদের বাড়িটা আজ। কয়েক সেকেন্ডের জন্য এইসব দেখে অলির ভীষণ ভাবতে ইচ্ছে করছে যেন অনুষ্ঠানটা ওর জন্যই আজ। তবে ভাবনাটা যেহেতু মিথ্যে, তাই অলি সেটাকে আর বাড়তে না দিয়ে ড্রয়িং রুমে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তখনই শুভ ওর কাছে এসে বলে উঠল হঠাৎ, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো যে? রেডি হতে যাবে না? এইভাবে এঙ্গেজমেন্ট আসবে নাকি? শুভ কথাটা শুনে অলি আর নিজেকে থামাতে পারল না এই মুহূর্তে। ওর রাগে কষ্টে যেন মুখটা লাল হয়ে গেল হঠাৎ। কিছু না বলে এরপর নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল। একটু এইসব মন ভাঙার কষ্ট যন্ত্রণা থেকে দূরে যদি থাকা যায়, এই ভেবেই নিজের ঘরে দরজা দিয়েছিল। কিন্তু চোখটা এই সময় ভিজে গিয়েছিল অলি জলে। তবে এই মুহূর্তে হঠাৎ খাটের উপরে চোখটা চলে যেতেও যেন অবাক হয়ে গেল ভীষণ। কালকে যেই শাড়িটা কিনেছিল তার প্যাকেটটা এখানে কি করছে বুঝতে পারল না কিছু। তারপর এলোমেলো ভাবনার ভিড়ে প্যাকেটটা হাতে নিয়ে খুলে দেখলো কালকে পছন্দ করা শাড়িতেই রাখা আছে ওতে। অলি কিছুই ঠিক বুঝতে পারল না যেন। হঠাৎই ওর মোবাইলটা রিং হলো হঠাৎ, স্ক্রিনে শুভ নাম্বার। অলি কিছু না ভেবে ফোনটা ধরতে শুভ একটু দৃঢ় গলায় বলে উঠলো ওকে, কি শাড়িটা পছন্দ তো? তাড়াতাড়ি রেডি হয়ে এসো। অলি এই মুহূর্তে কিছুই বুঝতে না পেরে বলে উঠল, মানে এটা তো কাল কিনলাম তোমার ফিয়ান্সের জন্য, আমি কেন পড়তে যাব এটা? শুভ এবার একটু হতাশ গলায় বলল, এত হিন্টস দেওয়ার পরও বুঝলে না? শাড়িটা আমার ফিয়ন্সের, তাই তো পরে আসতে বলছি। অলি যেন এবার আকাশ থেকে পড়ল। কি হচ্ছে বুঝতে না পেরে বেশ উত্তেজিত গলায় বলে উঠল, কিন্তু তনিমা, তুমি তো ওকে ভালো।
না, কথাটাকে আর কমপ্লিট করতে না দিয়ে শুভ বলে উঠল, ভালোবাসি না? আর সেদিন শপিং মলে সেদিন তনিমা আমাকে নিজের বিয়ের জন্য কার্ড দিতে এসেছিল, যেমন আজ আমি বলেছি ওকে আমার আর তোমার এঙ্গেজমেন্টে আসার জন্য। ব্যাস। অলির এসব শুনে রাগ, কষ্ট, আনন্দ সব যেন একসাথে মনে হলো কেমন। ও সেই একইভাবে উত্তেজিত গলায় বলল, তুমি তাহলে আমাকে কিছু বলনি কেন দুদিন ধরে? আর তুমি আমার সাথে এঙ্গেজমেন্টের ডিসিশনটা নিলে কি করে, একা একা আমাকে কিছু না জানিয়ে? শুভ এইসব শুনে শান্ত গলায় উত্তর দিল, বলিনি, কারণ রিভেন্স নিচ্ছিলাম। বোঝাচ্ছিলাম যাকে ভালোবাসো তাকে অন্যের হয়ে যেতে দেখতে কেমন লাগে। যেই কষ্টটা তুমি আমাকে দিয়েছিলে বুবাইয়ের সাথে ড্রামা করে। আর তোমার ফিলিংসের ব্যাপারে তো তোমার ডায়েরিটাই সব বলে দিয়েছিল আমাকে। আগের রবিবার যখন তুমি বাড়িতে ছিলে না, আমি তোমার ঘরে এসেছিলাম একটা চার্জার নিতে। সেদিন পড়েছিল টেবিলে তোমার ডায়েরিটা, উপরে বড় বড় অক্ষরে লেখা পার্সোনাল ডায়েরি। ব্যাস, আর বেশি কিছু করতে হয়নি আমাকে। ডায়েরির পাতাগুলোই তারপর যা করার করেছে। অলিয়া এর উত্তরে ঠিক কি বলবে বুঝতে পারল না যেন। ছেলেটা ওর পার্সোনাল ডায়েরি পড়েছে বলে আজ ওর রাগ করা উচিত নাকি খুশি হওয়া উচিত ভেবে উঠতে পারছিল না ঠিক। তখনই শুভ বলল হঠাৎ, কি হলো, কি ভাবছো? এরপর কিন্তু রেডি না হলে দেরি হয়ে যাবে। অলরেডি সব গেস্টরা আসতে শুরু করে দিয়েছে, আর পাত্রী মিসিং। আর তোমার ডায়েরি পড়েছি বলে রাগটা এখন জমিয়ে রাখো, পরে দেখাবে যত খুশি। এখন প্লিজ শাড়িটা পরে নিচে এসো তাড়াতাড়ি। আই অ্যাম ওয়েটিং। কথাটা শেষ করেই শুভ ফোনটা কেটে দিল এখন। তবে অলি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল এই লাল শাড়িটা হাতে ধরে। রূপকথাটা বাস্তবের জীবনেও চলে আসে হঠাৎ, একটা খাপ ছাড়া টুকরো গল্প জুড়ে যায় এইভাবেই। বিশ্বাস হচ্ছিল না ঠিক। কথাটা ভাবতে ভাবতে সেদিন রেডি হয়েছিল, এরপর খোলা চুলের ছোট্ট একটা লাল টিপ পরে লাল রঙের শাড়িতে সেজে উঠেছিল অলি। তারপর ধীর পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছিল শুভর সামনে একটা রূপকথার গল্পকে কমপ্লিট করতে। আর শুভ এই মুহূর্তে অলির দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল যেন এই দিনটার জন্য মনে মনে অনেক দিন ধরে ওয়েট করছিল। হয়তো সেই শুরুর দিন থেকেই যখন অলিকে এই বাড়িতে এসে দেখেছিল প্রথমবার, তখনই। তাই একটা হাসি আপনা আপনি চলে এলো মুখে। তারপর এই রূপকথার সন্ধ্যায় দুজনেরই আংটি বদলের সঙ্গে সঙ্গে মনেরও অদল বদল হয়ে গেল আজ সারা জীবনের জন্য। আর হঠাৎ শুরু হওয়া গল্পটা পূর্ণতা পেল নিশ্চুপে।